একটা মিনিট গাইস, লেট মি চেক। সব কিছু কি ঠিকঠাক আছে? আমার লেখার পেনটা এই তো পেয়ে গেছি। ওকে, কোথায় গেল? হ্যাঁ, হ্যালো, সাউন্ড কি ঠিক আছে? সাউন্ড ঠিক আছে না? হ্যাঁ, আই গেস সবকিছু ঠিক আছে। হ্যালো গাইস, কি অবস্থা আপনাদের সবার? কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং আপনাদের দয়া আমিও আছি মোটামুটি ঠিকঠাক। গাইস, আজকে আমরা নিউটন মেকানিক্সের 4 নম্বর লেকচার শুরু করব। আমাদের 3টা ক্লাস অলরেডি হয়ে গেছে এবং আমরা লাস্ট 3টা ক্লাসে মোটামুটি বলের ঘাত বল এগুলা সম্পর্কে থিওরিটিক্যাল আলোচনাও কমপ্লিট করছি, ম্যাথও কমপ্লিট করছি। আজকে আমরা নতুন টপিক শুরু করব এবং সেই নতুন টপিক হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতার নীতি। বাট তার আগে আমরা প্রথমে একটু নিউটনের গতির তৃতীয় সূত্র সম্পর্কে পড়াশোনা করে নিব, ঠিক আছে? তো যারা ক্লাসে জয়েন করছেন আমাকে একটু জানাবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা, লাইক আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা, সবকিছু ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। যদি সবকিছু ঠিকঠাক থাকে উই উইল স্টার্ট দ্য ক্লাস। চলো বলেন কি অবস্থা? আসসালামু আলাইকুম দাদা, অল ক্লিয়ার। দাদা আপনি কোথায়? এই যে এখানে। সব ঠিক আছে? আসসালামু আলাইকুম। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। অল ওকে দাদা, ঠিক আছে। আর কেউ? আসসালামু আলাইকুম। হ্যাঁ, আজকে হঠাৎ 8টায় ক্লাস কেন? কারণ 7:30টার সময় আমি ছোট্ট একটা কাজের মধ্যে ছিলাম, এর জন্য ক্লাসটা আধা ঘন্টা পিছানো লাগছে, ঠিক আছে? আর কিছু না। ওকে, ফাইন। হ্যাঁ, 1 টন ভরের একটা লিফট 125 বলে ঘাত। আচ্ছা, এখানে হচ্ছে তোমার হবে কি বল, m ইন্টু জি প্লাস এ হবে। উপর ওঠার সময় ত্বরণটা হচ্ছে প্লাস হয়। আমরা পড়বো লিফটের কনসেপ্টটা, আমরা আসবো, ঠিক আছে? এই যে তুমি এখানে যেটা করছো সেটাই আর কি, m ইন্টু জি প্লাস এ। ওকে, এটাকে টেকনিক্যালি জাস্ট সময়টা দিয়ে ভাগ করা লাগবে, কতটুকু সময়, যদি মানে বলের ঘাত বের করতে বলে, ভরবেগের পরিবর্তন না, তো সেক্ষেত্রে সময় দিয়ে ভাগ করা লাগবে, আর কোনো কিছু না। ওকে, ভাগ না, সরি, গুণ করা লাগবে। ওকে, চলেন আমরা শুরু করি। আমরা লিফটে আসবো, সমস্যা নেই, তুমি তো লিফটের প্রবলেম দিয়েছো, লিফটে আমরা আসবো, প্যারা নেই। চলো, নিউটনের গতির তৃতীয় সূত্র। ভাই, এই নিউটনের গতির তৃতীয় সূত্র হচ্ছে জীবন থেকে নেওয়া সূত্র। বলো তো কি? প্রত্যেকটা ক্রিয়ার একটা সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। এটাই হচ্ছে নিউটনের গতির তৃতীয় সূত্র। এই সূত্র তুমি জানো বা না জানো, তুমি বাস্তব জীবনে এই জিনিস অবশ্যই দেখছো। নিউটনের গতির তৃতীয় সূত্রে তাহলে কি বলা হয়েছে? বলা হয়েছে যে প্রত্যেকটা ক্রিয়ার একটি সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। ওকে, লেখেন, প্রত্যেকটা ক্রিয়ার একটি সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, ঠিক আছে? সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। ওকে, ঠিক আছে ভাইয়া, বুঝলাম, কিন্তু এটার মানে কি? একদম উৎকৃষ্ট উদাহরণ দেই। এই যে তুমি সারা বছর পড়ালেখা করো না, এইটা হচ্ছে ক্রিয়া। পরীক্ষায় গিয়ে খারাপ রেজাল্ট করো, এইটা হচ্ছে প্রতিক্রিয়া। জোকস অ্যাপার্ট, ধরো এই হচ্ছে একটা বস্তু, ঠিক আছে? তুমি কি করলা? এই বস্তুর উপর তোমার হাত, এটা হচ্ছে কি তোমার হাত, ঠিক আছে? এটা তোমার হাত। তোমার হাত দিয়ে এই বস্তুর উপর এফ পরিমাণ বল প্রয়োগ করলা, ঠিক আছে? কতখানি? এফ পরিমাণ। ধরো এফ এর মান হচ্ছে 10 নিউটন। কতখানি? 10 নিউটন। তার মানে তুমি তোমার হাত দিয়ে এখানে 10 নিউটন বল প্রয়োগ করছো। তুমি যদি বস্তুর উপর 10 নিউটন বল দাও, বস্তুও তোমার উপর 10 নিউটন মানের একটা প্রতিক্রিয়া বল দিবে। তার মানে ক্রিয়া বল কে কাকে দিচ্ছে? ক্রিয়া বল দিচ্ছ তুমি বস্তুকে, আর প্রতিক্রিয়া বল কে কাকে দিচ্ছে? বস্তু তোমাকে। এইটা হচ্ছে প্রতিক্রিয়া বল, ঠিক আছে? এইটা কি? এইটা হচ্ছে প্রতিক্রিয়া বল। ওকে, তাহলে যখনই আপনি একটা বস্তুর উপর বল প্রয়োগ করেন, বস্তু আপনাকে কি করে? একটা প্রতিক্রিয়া বল দেয়। ধরো তুমি তোমার হাতের মধ্যে এমনি করে মারলা, টাস, তুমি কি করলা? তোমার এই হাত দিয়ে এই হাতের উপর একটা বল প্রয়োগ করলা, বা মার্কার দিয়ে তুমি তোমার হাতের উপর বল প্রয়োগ করলা। হাতও কি করবে? এই মার্কারের উপর একটা প্রতিক্রিয়া বল দিবে, এবং এই ক্রিয়া বল আর প্রতিক্রিয়া বলের মান হবে সমান। তার মানে তুমি যদি এখানে 10 নিউটন বল দাও, এই বস্তুটাও তোমাকে একটা রিটার্ন বল হিসেবে 10 নিউটন মানের বলই দিবে। তার মানে এটার মানও কত হবে? অবশ্যই 10 নিউটন হবে। সো মাথায় রাখা লাগবে, ক্রিয়া বল আর প্রতিক্রিয়া বলের মান হয় সমান, কিন্তু দিক হয় বিপরীত। লেখেন কি? ক্রিয়া বল এবং প্রতিক্রিয়া বলের, ক্রিয়া এবং প্রতিক্রিয়া বলের মান হয় সমান, কিন্তু দিক কি হয়? দিক হয় বিপরীত, কিন্তু দিক বিপরীত।
মনে থাকবে, একদম সহজ। ওকে, এই দুটোর মান সমান হবে, তার মানে ক্রিয়াবল যদি এফ হয়, এফ ভেক্টর, এবং প্রতিক্রিয়া বল যদি এফ প্রাইম ভেক্টর হয়, এই দুজনের মান কি হবে, সমান হবে। মানে কোনো ডিফারেন্স নাই, তুমি যতখানি বল এখানে প্রয়োগ করবা সেও তোমাকে ঠিক ততখানি বল রিটার্ন করবে। এবং এখান থেকে একটা লাইন বলা যায় যে এই প্রকৃতিতে বা নেচারে বল সব সময় জোড়ায় জোড়ায় কাজ করে। লেখো, বল সব সময় কি করে, জোড়ায় জোড়ায় কাজ করে। বল সব সময় জোড়ায় জোড়ায় কাজ করে। প্রত্যেকটা বল, এমন কোনো বল নাই যে একা, প্রত্যেকটা বলেরই একটা পার্টনার আছে যেটার নাম হচ্ছে প্রতিক্রিয়া বল। ঠিক আছে, বল সব সময় জোড়ায় জোড়ায় কাজ করে। আপনি যখনই একটা বস্তুর উপর বল প্রয়োগ করবেন, বস্তু আপনাকে কি করবে, আবার প্রতিক্রিয়া বল দিবে। তবে এখানেও একটা খেয়াল করার মতো ব্যাপার আছে। ঠিক আছে, বল জোড়ায় জোড়ায় কাজ করতেছে, আপনি বল প্রয়োগ করতেছেন, আবার বস্তু আপনাকে প্রতিক্রিয়া বল দিচ্ছে, কিন্তু এই ক্রিয়া বল এবং প্রতিক্রিয়া বল এরা দুইজন কিন্তু দুইটা ডিফারেন্ট অবজেক্টের উপর কাজ করবে। এটাও একটু লেখো, কি ক্রিয়া বল এবং প্রতিক্রিয়া বল। ক্রিয়া বল এবং প্রতিক্রিয়া বল দুটি ডিফারেন্ট অবজেক্টের উপর ক্রিয়াশীল হয়। বল দুটি ডিফারেন্ট অবজেক্টের উপর কাজ করে। ওকে, ডিফারেন্ট অবজেক্টের উপর কাজ করে। ওকে, উপর কাজ করে। যেমন তুমি যদি এখানে একটু খেয়াল করো, এখানে তুমি এই বস্তুটাকে বল প্রয়োগ করছো, তার মানে ক্রিয়া বল কাজ করছে কার উপর, এই বস্তুর উপর। আর প্রতিক্রিয়া বল কে কাকে দিছে, বস্তু তোমাকে দিছে। সো প্রতিক্রিয়া বল কাজ করছে তোমার উপর। তাহলে এখানে ক্রিয়া বল কাজ করছে বস্তুর উপর, ক্রিয়া বল কাজ করেছে বস্তুর উপর, মানে তুমি দিছো বস্তুর উপর। ঠিক আছে, বস্তুর আরে উপর বানানটাও যে জায়গা না হয় এই জীবনে কষ্ট করে রাখবো, বস্তুর উপর। ঠিক আছে, আর প্রতিক্রিয়া বল কার উপর কাজ করতেছে, প্রতিক্রিয়া বল বস্তু তোমাকে দিচ্ছে, তার মানে প্রতিক্রিয়া বল কাজ করতেছে তোমার উপর। লেখো, কি প্রতিক্রিয়া বল কাজ করছে তোমার উপর। প্রতিক্রিয়া বল কাজ করছে তোমার উপর। ওকে, তোমার উপর বা যে তোমার ওই হাতের উপর, বুঝতে পারছো? সো দুইটা ডিফারেন্ট অবজেক্টের উপর কাজ করবে, সেম অবজেক্টের উপর কিন্তু ক্রিয়া প্রতিক্রিয়া বল কাজ করে না। যার উপর ক্রিয়া বল দিবা সে প্রতিক্রিয়া বল দিবে, বাট আরেকজনের উপরে দিবে। সেই দুইটা বলের মান হবে সমান, কিন্তু দিক কি হবে, বিপরীত হবে। বুঝছেন, এইটাই নিউটনের গতির তৃতীয় সূত্র। এবং আমরা বলতে পারি নেচারে বল সব সময় জোড়ায় জোড়ায় কাজ করে। প্রত্যেকটা ফোর্স, যেমন ধর তুমি বলতে পারো যে ভাই পৃথিবী আমাকে আকর্ষণ করতেছে, এটা ধরলাম ক্রিয়া বল, তাহলে প্রতিক্রিয়া বল কোনটা, তুমি আবার পৃথিবীকে আকর্ষণ করতেছো। এই মহাবিশ্বের প্রত্যেকটা বস্তুকে একে অপরকে আকর্ষণ করে না। ধরো আমার হাত আছে, এখানে আছে হচ্ছে মার্কার, এই মার্কারকে আমার হাতকে আকর্ষণ করতেছে না মহাকর্ষ বল দিয়ে, অবশ্যই করতেছে। আবার আমার হাতও তো মার্কারকে আকর্ষণ করতেছে। সো বল সব সময় পেয়ারে কাজ করবে বা জোড়ায় জোড়ায় কাজ করবে। বুঝছো, বলো জোড়া, তোমার কি হবে? যাই হোক, আসো, এই যেখানটা লেখা আছে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। সেখান থেকে আমরা বলতে পারি এফ ভেক্টর ইজ ইকুয়ালস টু মাইনাস এফ ওয়ান প্রাইম ভেক্টর। ওকে, মানে এফ ওয়ানটা হচ্ছে ভেক্টর আকারে লিখো যেহেতু মাইনাস দেওয়া, এটা হচ্ছে ক্রিয়া বল, এটা কি, এটা হচ্ছে ক্রিয়া বল, আর মাইনাস এফ ওয়ান প্রাইম যেটা, এইটা হচ্ছে ভাইয়া প্রতিক্রিয়া বল। এটা কি, প্রতিক্রিয়া বল। ঠিক আছে, একদম সহজ। এখন আপনাদের উদ্দেশ্যে ছোট্ট একটা প্রশ্ন করা হয়েছে। প্রশ্নটা হচ্ছে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বলের লব্ধি কত হবে। খেয়াল করেন, ক্রিয়া বল আর প্রতিক্রিয়া বলের সম্পর্ক কি, এরা মানে সমান কিন্তু দিকে বিপরীত। সো এখান থেকে আপনার বলতে হবে দুইটা ভেক্টরের মান সমান, দিক বিপরীত, তাহলে এদের লব্ধি কত হবে। বলেন, এই প্রশ্নের উত্তর কারা দিবে, তোমরা দিবা। বলে তো লব্ধি কত হবে, টেল মি কুইক, বাচ্চারা চুপচাপ থাকা যাবে না। ক্রিয়া বল আর প্রতিক্রিয়া বলের মান হয় সমান, দিক হয় বিপরীত, তাহলে এদেরকে যদি আমরা যোগ করি সেই যোগফল কত হবে বা লব্ধি কত হবে, 0। গুড, 2f1। আমার কি হবে, কিচ্ছু হবে না। হ্যাঁ হ্যাঁ, কালকের ম্যাথ সলভ করব, অপেক্ষা করব। আজকে স্লাইড আমি আনতে ভুলে গেছি কিনা এটা একটা সম্ভাবনা আছে। ইন কেস যদি আমি আজকে নাও এনে থাকি, আমি আগের স্লাইড ওপেন করে সলভ করে দিচ্ছি, এই থিওরিটাকে পড়াইনি। ঠিক আছে, ওকে, 0 ভেরি গুড। ঠিক আছে, ওকে, দুইটার সিম্পল যোগ, আচ্ছা 0। ওকে,
সবাই অনেক উত্তর দিলেন না, এবার উত্তরটা একটু লেখেন লেখেন। কি আর বলবো তোমাদের, আমার কিছু বলার নাই, ভাষাহীন আমি। লব্ধি নির্ণয় করা যাবে না, লব্ধি নির্ণয় করা যাবে না। আচ্ছা কেন? দুইটা ভেক্টর যোগ করার কিছু কন্ডিশন ছিল, মনে আছে? দুইটা ভেক্টর তুমি তখনই যোগ করতে পারবা যখন দুইটা ভেক্টর একই বিন্দুতে একই সাথে কাজ করবে। ধরো এখানে একটা গাড়ি আছে, এই এরকম, ঠিক আছে? এখানে আর একটা গাড়ি আছে, ওকে? আমি তোমারে বললাম এই গাড়ির উপর আমি বল দিছি 10 নিউটন, ঠিক আছে? এই গাড়ির উপর আমি বল দিছি 20 নিউটন, বললাম লব্ধি কত? ভাই তুমি কিসের লব্ধি বের করবা? তুমি বল প্রথমটা দিছো এই গাড়িতে, সেকেন্ডটা দিছো এই গাড়িতে, তুমি লব্ধি বাইর করবা কিসের? যদি তুমি একই গাড়িতে দুইটা বল দিতা, হ্যাঁ ভাই আমি এখানেও F1 দিছি, আবার এখানেই আমি দিছি F3 মানের আরেকটা বল, তখন লব্ধি হইতো F1 প্লাস F3। বাট তুমি এক গাড়িতে দিছো F1 আর এক গাড়িতে দিছো F2, এখানে কোনো লব্ধি বের করা সম্ভব? ভেক্টরের লব্ধি তখনই বের করা যায় যখন দুইটা ভেক্টর একই বিন্দুতে একই সাথে কাজ করে। ক্রিয়া বল এবং প্রতিক্রিয়া বল কি একই অবজেক্টের উপর কাজ করে? তুমি ধাক্কা দিলা মার্কারকে, মানে তুমি বল প্রয়োগ করলা মার্কারের উপর, মার্কার প্রতিক্রিয়া বল দিল তোমাকে, তার মানে ক্রিয়া বল কাজ করতেছে মার্কারের উপর, প্রতিক্রিয়া বল কাজ করতেছে তোমার উপর। তুমি যোগ করবাটা কি? যদি দুইটাই মার্কারের উপর কাজ করতো তখন যোগ করা যাইতো, যদি দুইটাই হাতের উপর কাজ করতো তখন যোগ করা যাইতো, বাট একটা করতেছে মার্কারের উপর, একটা করতেছে হাতের উপর, এই অবস্থায় কখনোই যোগ করা যাবে না, কারণ দুইটা ভেক্টর তো একই পয়েন্টে বা একই বস্তুর উপর ক্রিয়াশীলই না, বুঝছো? সো এখানে কিন্তু লব্ধি নির্ণয় করা সম্ভব না। কেয়ারফুল গাইস, মনে থাকে যেন, মনে থাকবে? ওকে, আরেকটা জিনিস এমসিকিউ এর জন্য লিখে রাখো, এই যে ক্রিয়া বল এবং প্রতিক্রিয়া বল, এরা পরস্পরের বিপরীত ভেক্টর, এরা পরস্পরের বিপরীত ভেক্টর, ঠিক আছে? বিপরীত ভেক্টর। কেন বিপরীত ভেক্টর ভাইয়া? ভাইয়া দুইটা ভেক্টরের মান হচ্ছে সমান, দিক হচ্ছে বিপরীত, তাহলে এরা পরস্পরের কি হবে? অবশ্যই বিপরীত ভেক্টর হবে। সো এটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট আসতে পারে যে ক্রিয়া বল এবং প্রতিক্রিয়া বল পরস্পরের কি? বিপরীত ভেক্টর, মনে থাকবে? ভেরি গুড। আসো নেক্সট, এবার আমরা চলে যাব হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতার নীতিতে। প্রথমে একটু ভরবেগে আসি, হ্যাঁ, যে ভরবেগ জিনিসটাকে এটা প্রথমে বোঝা লাগবে, দেন আমরা ভরবেগের সংরক্ষণশীলতার নীতি বা সংঘর্ষ নিয়ে পড়াশোনা শুরু করব। আচ্ছা ভরবেগ কি জিনিস? ভর এবং বেগের গুণফল, এটা আমরা সবাই জানি। একটা গতিশীল বস্তুর ভর আর তার বেগকে গুণ করলে আমরা যে রাশি পাই সেটাই হচ্ছে তার ওই মুহূর্তের ভরবেগ, ওকে? তাহলে ধরো এই একটা বস্তু আছে টা ডা 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 ডা, এরকম বস্তুটা এদিকে যাচ্ছে ভি বেগে, ওর ভর হচ্ছে এম। আমি তোমারে বললাম ওর ভরবেগ কত? ওর ভরবেগ হবে এম ইন্টু ভি। কত হবে রে? ভরবেগ হবে এম ইন্টু ভি। ভরবেগ কি রাশি? দেখো তুমি ভরবেগ কেমনে পাচ্ছ? ভর আর বেগকে গুণ করে, তাই না? ভর কি রাশি? স্কেলার রাশি। বেগ কি রাশি? ভেক্টর রাশি। একটা স্কেলার রাশি আর একটা ভেক্টর রাশিকে গুণ করলে গুণফল কি আসবে? অবশ্যই ভেক্টর আসবে। তার মানে ভরবেগ আমাদের একটা ভেক্টর রাশি। কি রাশি? ভেক্টর রাশি, ঠিক আছে? তাহলে ভরবেগের মান তো বুঝলাম ভাইয়া এম ইন্টু ভি। ভরবেগের ডিরেকশন কোন দিকে হবে? বস্তুর বেগ যেদিকে কাজ করবে ভরবেগের ডিরেকশনও হবে সেই দিকে। তাহলে ভরবেগের ডিরেকশন কোন দিকে? ডিরেকশন হচ্ছে বেগ যেদিকে সেদিকে, ওকে? বেগের ডিরেকশন যেদিকে, মনে থাকবে ভরবেগের ডিরেকশন কোন দিকে হবে সব সময়? বেগের ডিরেকশন যেই দিকে সেই দিক বরাবরই হবে, ওকে? সহজ। তাহলে বুঝছি ভরবেগ কি জিনিস। এবার আমাদের দেখা লাগবে ভরবেগের সংরক্ষণশীলতার নীতি। ভরবেগের সংরক্ষণশীলতার নীতি কি বলে? কোনো একটা সিস্টেমে ধরো সংঘর্ষ ঘটছে, যদি সংঘর্ষ ঘটে তাহলে সংঘর্ষের পূর্বে সিস্টেমের টোটাল ভরবেগ আর সংঘর্ষের পরে সিস্টেমের টোটাল ভরবেগ কি হবে? অবশ্যই সমান হবে। এইটাই ভরবেগের সংরক্ষণশীলতার নীতি। আমি একটু ডিটেলসে বুঝাই, এখানে যদিও লেখা আছে, এটাকে ভুলে যাও। ধরো তোমার কাছে একটা সিস্টেম আছে, এখানে আমার একটা প্রশ্ন আসে, ভাইয়া সিস্টেম কি জিনিস? তুমি যেটা নিয়ে পর্যালোচনা চালাবা বা এক্সপেরিমেন্ট চালাবা সেইটাই তোমার সিস্টেম, ঠিক আছে? সিস্টেম কি? যেটা নিয়ে আমরা এক্সপেরিমেন্ট চালাবো, যেটা নিয়ে আমরা এক্সপেরিমেন্ট চালাবো, আমরা এক্সপেরিমেন্ট চালাবো, ঠিক আছে? সেটাই কি আমাদের সিস্টেম, ওকে? তাহলে ধরেন কথার কথা, এখানে কাহিনী কি ঘটছে? আমাদের এখানে একটা বাস আছে, ঠিক আছে? ওকে,
ফাইন। এবং এখানে একটা ছোট্ট গাড়ি আছে ধরো এরকম, ওকে। এরা দুইজনই সামনের দিকে গতিশীল, এ আসতেছে এইদিকে 20 মিটার পার সেকেন্ড বেগে, ওকে, আর এ যাচ্ছে এইদিকে 15 মিটার পার সেকেন্ড বেগে, ঠিক আছে। এটা হলো 1 নাম্বার অবস্থা। এখন ধরো এই যে বাস এবং গাড়ির ড্রাইভার, এরা না বামে ডাইনে যাইতে পারে না, এরা খালি সোজা যায়, ওকে। এরা খালি কি করে, রাস্তা দিয়ে সোজা যায়। তাহলে একজনের পিছনে আছে আর একজন, এর বেগ কি বেশি, তাহলে কিছুক্ষণ পর কি হবে, ও এসে ওকে দিবে ধাক্কা, ঠিক আছে। ধরো এই কাহিনী ঘটলো, যেহেতু ওর বেগ বেশি থাকার কারণে কিছুক্ষণ পর এই বাসটা এসে এই গাড়িকে ধাক্কা মারলো। যখন ধাক্কা মারলো তখন কি অবস্থা, তখন অবস্থা হচ্ছে এরকম, এই আমাদের বাস, ঠিক আছে, এবং ধাক্কা মারছে কাকে, এই যে আমাদের গাড়িকে, ঠিক আছে, এইভাবে, ওকে। এটা হচ্ছে সংঘর্ষ যখন হইছে ওই সময়ের অবস্থা, বা কলিশনটা যখন হইলো ওই সময়ের অবস্থা। তারপরে কি হবে, ধরো কলিশন শেষ হয়ে গেছে, এখন বাস যাচ্ছে এইভাবে, ঠিক আছে, এইভাবে, আর আমাদের গাড়ি আবার যাচ্ছে এইভাবে। এটা হচ্ছে সংঘর্ষের পরের অবস্থা, ওকে। তাহলে এই পুরা টাইম জুড়ে তুমি কাকে অবজার্ভ করলা, এই বাস এবং গাড়িকে। প্রথমে এরা স্মুথলি চলতেছিল, কিছুক্ষণ পর এদের মধ্যে সংঘর্ষ হয়েছে, সংঘর্ষের পর এরা আবার আলাদা আলাদা চলা শুরু করছে। সো তোমার পুরা এক্সপেরিমেন্টের অবজারভেশনে কে ছিল, এই বাস আর গাড়ি, তার মানে এরা দুইজন মিলেই হচ্ছে আমাদের সিস্টেম, ঠিক আছে। সো বাস গাড়ি সিস্টেম, বাস গাড়ি সিস্টেম, বাস গাড়ি সিস্টেম, এই পুরো এক্সপেরিমেন্টেই বাস এবং গাড়ি সিস্টেম। যদি আরো অনেক কিছু থাকতো, ধরো আরো একটা গাড়ি আছে, তখন তিনটা মিলা হইতো সিস্টেম, বুঝছো। সো আমরা কোনো একটা এক্সপেরিমেন্টে বা কোনো একটা ম্যাথে যেই জিনিসকে অবজার্ভ করি, যাদের নিয়ে আমরা হিসাব নিকাশ করি, তারাই আমাদের সিস্টেম, ওকে, গুড। এখন ভরবেগের সংরক্ষণশীলতার নীতিতে বলা আছে যে যদি একটা সিস্টেমে সংঘর্ষ ঘটে, তাহলে সংঘর্ষের পূর্বে ওই সিস্টেমের ভরবেগ যা ছিল, সংঘর্ষের পরে ওই সিস্টেমের ভরবেগ তাই থাকবে। আমি ধরলাম এটা হচ্ছে সংঘর্ষের পূর্বের অবস্থা, তাহলে এটা কি, এটা আমার সংঘর্ষের পূর্বে, লেখো সংঘর্ষের পূর্বে, ঠিক আছে। এটা হচ্ছে সংঘর্ষ চলাকালীন, এটা কি, সংঘর্ষ চলাকালীন, ওকে। সংঘর্ষ কিন্তু খুবই অল্প সময়ের জন্য হয়, অনেকক্ষণ ধরে কিন্তু হবে না, খুবই অল্প সময়ের জন্য হয়, ঠিক আছে। আর এটা হচ্ছে সংঘর্ষের পরে, এটা কি, সংঘর্ষের পরে, ফাইন। ভরবেগের সংরক্ষণশীলতার নীতি যেন কি বলছে, সংঘর্ষের পূর্বে সিস্টেমের টোটাল ভরবেগ, সো সংঘর্ষের পূর্বের সিস্টেমের টোটাল ভরবেগকে আমরা প্রকাশ করতেছি সামেশন অফ পিআই ভেক্টর, ওকে। এটার মানে আমি বুঝাচ্ছি পরে। এটা কার সমান হবে, সংঘর্ষের পরে সিস্টেমের টোটাল ভরবেগের। সংঘর্ষের পরের সিস্টেমের টোটাল ভরবেগকে আমি প্রকাশ করতেছি সামেশন অফ পিএফ ভেক্টর দ্বারা, ঠিক আছে, ওকে। সো আমার ভরবেগের সংরক্ষণশীলতার নীতি বলে এই সামেশন অফ পিআই হইতে হবে সামেশন অফ পিএফ এর সমান। যদি এটা হয় তাহলেই ভরবেগ সংরক্ষণশীল। সো এটাই হচ্ছে আমাদের ভরবেগের সংরক্ষণশীলতার নীতি, ওকে, ভরবেগের সংরক্ষণশীলতার নীতি, ঠিক আছে, ওকে, ফাইন। তাহলে এখন ব্যাপারটা আমরা পুরোপুরি একটু বুঝি। এই সামেশন অফ পিআইটা কি, মাত্রই বললাম সামেশন অফ পিআই হচ্ছে সংঘর্ষের পূর্বে সিস্টেমের টোটাল ভরবেগ। লেখো বাম পাশে একটু লেখো, সামেশন অফ পিআই কি, সংঘর্ষের পূর্বে সিস্টেমের টোটাল ভরবেগ, ওকে, সংঘর্ষের পূর্বে সিস্টেমের টোটাল ভরবেগ, ঠিক আছে, সিস্টেম এর টোটাল মোমেন্টাম বা ভরবেগ, সেটা হচ্ছে সামেশন অফ পিআই। তোমার সিস্টেমে কি কি আছে, একটা বাস আছে আর একটা গাড়ি আছে। আমি ধরলাম এই বাসটার ভরবেগ হচ্ছে PI1 সংঘর্ষের পূর্বে, আর সংঘর্ষের পূর্বে এই গাড়িটার ভরবেগ হচ্ছে PI2, ওকে। তাহলে তোমার সিস্টেমে বস্তু আছে কয়টা, দুইটা। প্রথম জনের ভরবেগ হচ্ছে সংঘর্ষের পূর্বে PI1 এবং দ্বিতীয় জনের ভরবেগ সংঘর্ষের পূর্বে PI2। এই দুইজনের ভরবেগকে যোগ করলেই তুমি সংঘর্ষের পূর্বে টোটাল ভরবেগ পেয়ে যাবা,
বুঝছো? তোমার সিস্টেমে যে কয়টা অবজেক্ট থাকবে তোমার দেখা লাগবে সংঘর্ষের পূর্বে তাদের ভরবেগ কত। সবার ভরবেগকে যোগ করে দিলেই তুমি সংঘর্ষের পূর্বে সিস্টেমের টোটাল ভরবেগ পাওয়া যাবা। যদি এই সিস্টেমে আরও একটা গাড়ি থাকতো তাহলে সামেশন অফ পিআই আমি কেমনে বের করতাম? সেক্ষেত্রে আমার 3 জনের সংঘর্ষের পূর্বের ভরবেগ থাকতো, PI1 PI2 PI3, আমার 3 জনকেই যোগ করে দেওয়া লাগতো। মানে সহজ কথা, সিস্টেমে যতগুলো অবজেক্ট থাকবে সংঘর্ষের পূর্বে তাদের যে ভরবেগ সেটার সমষ্টিই হচ্ছে সামেশন অফ পিআই। ওকে, তো সামেশন অফ পিআইটা কি? সামেশন অফ পিআই হচ্ছে PI1 প্লাস PI2। একটু খেয়াল রাখতে হবে এরা কি রাশি? ভেক্টর রাশি। সো এখানে যোগফলটা কিন্তু ভেক্টর যোগ, ঠিক আছে? এখানে যে যোগটা হবে কেমন যোগ? ভেক্টর যোগ। ওকে, ভেক্টর যোগ। বুঝতে পারছো? সিমিলার কাহিনী, এই পিএফটা কি? সংঘর্ষের পূর্বে, সরি সংঘর্ষের পরে, সামেশন অফ পিএফ হচ্ছে সংঘর্ষের পরে সিস্টেমের টোটাল ভরবেগ। ওকে, সো এটা আমরা কেমনে বের করব? ধরেন সংঘর্ষের পর এই বাসটার ভরবেগ হয়ে গেছে PF1 এবং এই গাড়িটার ভরবেগ হয়ে গেছে PF2। তাহলে সামেশন অফ পিএফ কি হবে? PF1 প্লাস PF2। ওকে, যদি 3টা অবজেক্ট থাকতো তাহলে আরও একটা শেষ ভরবেগ থাকতো, সেটাকেও আমরা যোগ করে দিতাম। বুঝতে পারছো? যতগুলো অবজেক্ট থাকবে সবার শেষ ভরবেগের যে সমষ্টি বা সংঘর্ষের পরের ভরবেগের যে সমষ্টি সেটাই হচ্ছে সামেশন অফ পিএফ। এবং এখানেও কিন্তু সিমিলার কাহিনী, যে যোগফলটা এটা কিন্তু অবশ্যই ভেক্টর যোগ। ঠিক আছে? কি? ভেক্টর যোগ। বুঝতে পারছেন? খুবই সহজ কথা। এবং ভরবেগের সংরক্ষণশীলতার নীতি অনুযায়ী সংঘর্ষের পূর্বের সিস্টেমের টোটাল ভরবেগ যা, সংঘর্ষের পরেও সিস্টেমের টোটাল ভরবেগ তাই থাকবে। তার মানে সামেশন অফ পিআই হবে সামেশন অফ পিএফ এর সমান। ওকে, বুঝছি? সহজ। এখন এখানে না একটা কনফিউজিং ব্যাপার আছে। কনফিউজিং ব্যাপার হচ্ছে যে আমার ভরবেগের সংরক্ষণশীলতার নীতি কি সব সময় খাটবে? না, ভরবেগের সংরক্ষণশীলতার নীতি কিন্তু সব সময় খাটবে না। ভরবেগের সংরক্ষণশীলতার নীতি তখনই খাটা সম্ভব যখন তুমি কোনো বাহ্যিক বল প্রয়োগ করবা না। সো এখন একটু কন্ডিশন লেখো, এগুলো হচ্ছে মজার। লেখো কন্ডিশন। ভরবেগের সংরক্ষণশীলতার নীতি কি সেটা তো বুঝলাম, বাট এটা কি সব সময় খাটবে নাকি? না, এটা কিন্তু সব সময় খাটবে না। তাহলে কখন খাটবে? যখন সিস্টেমে কোনো বাহ্যিক বল প্রয়োগ করা হবে না। যখন সিস্টেমে কোনো বাহ্যিক বল প্রয়োগ করা হবে না। ঠিক আছে? কোনো বাহ্যিক বল প্রয়োগ করা হবে না। ওকে, প্রয়োগ করা হবে না। এখন এখানে একটা কনফিউশন, ভাইয়া বাহ্যিক বল কি জিনিস? বাহ্যিক বল মানে হচ্ছে সিস্টেমের বাইরে থেকে কোনো বল দেওয়া যাবে না। মানে যারা সিস্টেমের মধ্যে আছে তারা পরস্পরের উপর বল প্রয়োগ করতে পারবে, বাট যারা সিস্টেমের মধ্যে নাই, মানে সিস্টেমের মধ্যে নাই এমন কেউ বাইরে থেকে এসে কোনো বল দিতে পারবে না। যেমন একটু আগে যে কাহিনীটা ঘটলো, এখানে বাস আর গাড়ির মধ্যে সংঘর্ষ হইছে। বাস গিয়ে যখন গাড়িকে ধাক্কা দিবে, বাস কি গাড়ির উপর বল প্রয়োগ করবে না? অবশ্যই করবে। গাড়ি কি বাসের উপর একটা প্রতিক্রিয়া বল দিবে না? অবশ্যই দিবে। এটা কি বাহ্যিক বল না? না। কেন? কারণ এখানে বলের আদান প্রদান হইছে সিস্টেমের মধ্যে থাকা দুইটা অবজেক্টের ভিতরে, বাইরে থেকে এসে কিন্তু কেউ বল দেয় নাই। যদি এরকম হইতো বাইরে থেকে একটা মানুষ আসছে, সেই মানুষ এসে ধাক্কা দিছে, তখন সেটা হয়তো বাহ্যিক বল, কারণ মানুষটা সিস্টেমের মধ্যে ইনক্লুডেড ছিল না। যারা সিস্টেমের মধ্যে ইনক্লুডেড তারা পরস্পরের উপর বল প্রয়োগ করতে পারবে, কোনো সমস্যা নাই। বাট যারা সিস্টেমের মধ্যে ইনক্লুডেড না তারা বাইরে থেকে এসে বল প্রয়োগ করতে পারবে না। যদি করে সেইটা হয়ে যাবে বাহ্যিক বল। আর যদি সিস্টেমে বাহ্যিক বল থাকে বা সিস্টেমের উপর যদি বাহ্যিক বল প্রয়োগ করা হয় তখন কিন্তু ভরবেগের সংরক্ষণশীলতার নীতি খাটবে না। যেমন ধরো তোমাকে একটা ছোট্ট এক্সাম্পল দিই, কন্ডিশন তো আই গেস বুঝছো। এই জিনিসটা কি জানো যে অভ্যন্তরীণ বল কখনোই সিস্টেমে মোশন তৈরি করতে পারে না বা সিস্টেমের মোশনে কোনো চেঞ্জ আনতে পারে না। অভ্যন্তরীণ বল কখনোই সিস্টেমের মোশনে চেঞ্জ আনতে পারে না। কখনোই সিস্টেমের মোশনে চেঞ্জ আনতে পারে না। মোশনে চেঞ্জ আনতে পারে না। এটা একটা এক্সাম্পল কি হইতে পারে? ধরো একটা বাসে তুমি উঠছো। কিসে উঠছো? বাসে। এই ধরো একটা বাস, ঠিক আছে? এখন আমাদের অবজারভেশন হচ্ছে এই বাসটা নিয়ে। সো বাস হচ্ছে আমাদের সিস্টেম।
ওকে, তুমি কি করলা, তুমি এবং তুমি আরো ধরো কতজন, তোমার 30 জন বন্ধু বান্ধব নিয়ে এই বাসের ভিতরে গেছো। ওকে, সো বাসের ভিতরে তোমরা কতজন আছো, 30 জন। ঠিক আছে, এভাবে তোমরা বাসের ভিতরে গুটিসুটি হয়ে বসে আছো। এখন তোমার এক বন্ধু বলল, মামা চল একটা কাজ করি। কি করি, সবাই না সামনের সিটে ধাক্কানো শুরু করি। তোমরা সবাই কি করলা, সামনের সিটে ধাক্কানো শুরু করলাম। তোমাদের উদ্দেশ্য কি, তোমাদের উদ্দেশ্য হচ্ছে তোমরা সামনের সিটে ধাক্কে বাসকে গতিশীল করবা। কোনোদিন হবে বলো? তুমি বাসের ভিতরে বসে আছো, বসে তুমি তোমার সামনের সিটে ধাক্কাচ্ছ, সবাই তোমরা একসাথে নিজের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে সামনের সিটে ধাক্কা দিচ্ছ। তার মানে সবাই একই দিকে বল প্রয়োগ করতেছো। তার জন্য কি জীবনে বাস গতিশীল হবে, বাসের সিট উঠে যাইতে পারে তোমার ধাক্কার ঠেলায়, কিন্তু বাস কোনোদিন গতিশীল হবে না। কেন? কারণ তুমি বলটা প্রয়োগ করতেছো সিস্টেমের ভিতরে ঢুকে, সিস্টেমের ভিতরে প্রবেশ করে বা সিস্টেমের একটা পার্ট হয়ে তুমি যখন বল প্রয়োগ করবা সেটা হচ্ছে অভ্যন্তরীণ বল। এটা কখনো খেয়াল করছো? ধরো তুমি রিকশায়, বাসের চিন্তা বাদ দাও, রিকশার কথা চিন্তা করো। তুমি রিকশায় বসে আসো, রিকশায় যদি তুমি বসে সামনে ঠেলা মারো, বসে ধরো পা দিয়ে তুমি ঠেলা মারতেছো, রিকশা সামনে আগাবে কোনোদিন? জীবনেও হবে না, রিকশা কখনোই সামনে আগাবে না। বাট সেম ঠেলাটা তুমি যদি রিকশা থেকে নেমে রিকশার উপর দাও, তখন রিকশা গতিশীল হবে। কারণ তুমি যখন রিকশার উপর বসে রিকশায় বল প্রয়োগ করতেছিলা, ইউ ওয়ার এ পার্ট অফ দ্য সিস্টেম, তুমি সিস্টেমের একটা পার্ট ছিলা। এবং সিস্টেমের ভিতরে বসে বা সিস্টেমের একটা পার্ট হয়ে তুমি যখন সিস্টেমের উপর বল প্রয়োগ করবা, সেটা হচ্ছে অভ্যন্তরীণ বল। বুঝছো? তাহলে অভ্যন্তরীণ বল কি জিনিস? তুমি যখন নিজে সিস্টেমের একটা পার্ট হয়ে সিস্টেমের উপরেই বল প্রয়োগ করতেছো, সেই বলকে আমরা বলি কি, অভ্যন্তরীণ বল। লেখো লেখো লেখো, সিস্টেমের একটা পার্ট হয়ে, সিস্টেমের একটা পার্ট হয়ে সিস্টেমের উপর বল প্রয়োগ করলে, পার্ট হয়ে সিস্টেম এর উপর বল প্রয়োগ করলে, উপর বল প্রয়োগ করলে সেটাকে আমরা কি বলি, সেই বলকে আমরা বলি হচ্ছে অভ্যন্তরীণ বল। সেটা কি? অভ্যন্তরীণ বল বা ইন্টারনাল ফোর্স। ওকে, এবং অভ্যন্তরীণ বল কখনোই সিস্টেমের গতিতে কোনো পরিবর্তন আনতে পারে না। একটা স্থির সিস্টেমের উপর তুমি যদি অভ্যন্তরীণ বল প্রয়োগ করো, স্থির সিস্টেম স্থিরই থাকবে। 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল একটা সিস্টেমের উপর তুমি যদি অভ্যন্তরীণ বল প্রয়োগ করো, সেটা 10 মিটার পার সেকেন্ড বেগেই গতিশীল থাকবে, তার গতিতে কোনো পরিবর্তন আসবে না। বাট সেম অ্যামাউন্ট অফ ফোর্স তুমি যদি বাহ্যিক বল হিসাবে প্রয়োগ করো, মানে সিস্টেম থেকে বাইরে এসে প্রয়োগ করো, তখন সিস্টেমের মোশনে অবশ্যই চেঞ্জ আসবে। যেমন তোমরা বাসের ভিতরে বসে 30 জন মানুষ বাসটাকে ঠেলতেছিল, বাস কি আগাচ্ছিল? না। তোমরা এই 30 জন বাস থেকে বের হয়ে বাস ঠেলো, দেখবা বাস আগাবে। কেন? কারণ এখন তোমরা সিস্টেমের বাইরে, সিস্টেমের বাইরে এসে যখন তোমরা সিস্টেমের উপর বল প্রয়োগ করবা, সেটা বাহ্যিক বল, এবং বাহ্যিক বল সিস্টেমের গতিতে পরিবর্তন আনতে পারে। কখনো এটা খেয়াল করো নাই, নিউটনের গতির যে প্রথম সূত্র, সেখানে কিন্তু লেখাই আছে যে যদি বস্তুর উপর কোনো বাহ্যিক বল প্রয়োগ করা না হয়, তাহলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে সরল পথে চলতে থাকবে। কেন বলের কথা না বলে বাহ্যিক বল স্পেসিফিক ভাবে উল্লেখ করে দিচ্ছিল? কারণ বাহ্যিক বলের জন্যই শুধুমাত্র মোশনে চেঞ্জ আসতে পারে, অভ্যন্তরীণ বলের জন্য মোশনে কখনো চেঞ্জ আসেই না। তুমি একটা সিস্টেমের উপর অভ্যন্তরীণ বল দিলেও স্থির বস্তু স্থিরই থাকবে, গতিশীল বস্তু সমবেগে সরল পথেই চলতে থাকবে। বুঝছো? সো গতিতে পরিবর্তন আসে কখন? যখন তুমি বাহ্যিক বল দিবা। ওকে, সো এর জন্যই আমাদের শক্তি সংরক্ষণশীলতা নীতির যে কন্ডিশন, সেটা হচ্ছে যে সিস্টেমে কোনো বাহ্যিক বল দেওয়া যাবে না। যদি সিস্টেমে বাহ্যিক বল দাও, ঠিক আছে, সমস্যা নাই কোনো, জাস্ট আমাদের যে ভরবেগ সেটা সংরক্ষিত হবে না, এতটুকুই। আর যদি বাহ্যিক বল প্রয়োগ না করো, সেক্ষেত্রে ভরবেগটা সংরক্ষিত হবে, মানে সংঘর্ষের আগে সিস্টেমের যা ভরবেগ ছিল, সংঘর্ষের পরেও সিস্টেমের ভরবেগ তাই থাকবে। আই থিঙ্ক ক্লিয়ার? ওকে, সো বাহ্যিক বল বুঝে গেছি, কন্ডিশন বুঝে গেছি, অভ্যন্তরীণ বল বুঝে গেছি। এখন আর একটা ছোট্ট ব্যাপার, সেটা হচ্ছে সংঘর্ষ। যেমন এখানে কি হয়েছে, একটা বাস এসে একটা গাড়িকে ধাক্কা মারছে, এটা একটা সংঘর্ষ বুঝাই যাচ্ছে। বাট দেখবা আমরা অনেক ম্যাথ করতেছি যেখানে নৌকা থেকে তুমি লাফ দিচ্ছ, সেটাকেও বলা হচ্ছে সংঘর্ষ। বন্দুক থেকে একটা গুলি বের হচ্ছে, সেটাকেও বলা হচ্ছে কি, সংঘর্ষ। তাহলে সংঘর্ষ জিনিসটা আসলে কি? একটা বস্তু এসে আর একটা বস্তুকে ধাক্কা দিবে, এটাই কি সংঘর্ষ? না। বাস্তব জীবনে হয়তো আমরা এটাকে সংঘর্ষ বলি, বাট ফিজিক্সের ভাষায় সংঘর্ষ জিনিসটা একটু অন্যরকম। ফিজিক্সের ভাষায় সংঘর্ষ মানে হচ্ছে বলের আদান
প্রদান। যখনই দুইটা বস্তুর মধ্যে বলের আদান প্রদান হবে, মানে একজন আরেকজনের উপর ক্রিয়া প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে, তখনই আমরা বলবো সংঘর্ষ হইছে। ঠিক আছে, তাহলে ফিজিক্সের ভাষায় সংঘর্ষ কি রে? লেখো তো একটু বাচ্চারা, সংঘর্ষ বা কলিশন কি ফিজিক্সের ভাষায়? সেটা হচ্ছে বস্তুদের মধ্যে বা একাধিক বস্তুর মধ্যে বলের আদান প্রদান। লেখেন, একাধিক বস্তুর মধ্যে বলের আদান প্রদান। ওকে, এটাকে আমরা ফিজিক্সের ভাষায় কি বলবো? সংঘর্ষ। যেমন ধরো এক্সাম্পল কি হইতে পারে? প্রথমে যেটা আমরা দেখলাম মাত্র, এটা একটা এক্সাম্পল। ধরো এই আমাদের বাস আছে, এরকম এরকম, সে কি করলো? এসে একটা গাড়িকে ধাক্কা মারলো। ওকে, যখন সে গাড়িকে ধাক্কা মারবে তখন কি সে গাড়ির উপর একটা বল প্রয়োগ করবে না? ধাক্কা মারতেছে কি, অবশ্যই কি একটা বল প্রয়োগ করতেছে। তার মানে বাস গিয়ে কি করবে? গাড়ির উপর একটা বল প্রয়োগ করবে। বাস যখন গাড়ির উপর বল প্রয়োগ করবে, নিউটনের গতির তৃতীয় সূত্র অনুসারে গাড়ি আবার বাসের উপর কি করবে? একটা প্রতিক্রিয়া বল দিবে। তার মানে বাস গাড়ির উপর দিচ্ছে ক্রিয়া বল, গাড়ি আবার বাসের উপর কি দিতেছে? প্রতিক্রিয়া বল। কি হচ্ছে? বলের আদান প্রদান হচ্ছে না? হচ্ছে। তো এটাকে আমরা বলবো কি? সংঘর্ষ। ওকে, সো এখানে বলের আদান প্রদান হচ্ছে, লেখেন বলের আদান প্রদান হচ্ছে, তার মানেই হচ্ছে এখানে সংঘর্ষ হচ্ছে। কি হচ্ছে রে? সংঘর্ষ হচ্ছে। বুঝতে পারছি? আরো দু একটা এক্সাম্পল দিই। ধরো তুমি একটা নৌকা থেকে লাফ দিবা, এই হচ্ছে নৌকা। ঠিক আছে, তুমি কি করবা? নৌকা থেকে লাফ দিবা। কখনো দিছো নৌকা থেকে লাফ? বলো তো। একটা পারে ধরো নৌকা বাঁধা আছে, সেই নৌকা থেকে তুমি লাফ দিবা, দিলে কি হয় বলো তো? তুমি যখন সামনে আগে যাও নৌকা কিছুটা পিছায় যায়, দেখছো না? এটা দেখার কথা না। দেখলে অবশ্যই নৌকা থেকে একটা লাফ দিতে হবে। কিছু কিছু বাস্তব মুখী অভিজ্ঞতা জীবনে নেওয়া ভালো। ওকে, তার মধ্যে নৌকা থেকে লাফ দেওয়া একটা। ধরো এই তুমি আছো এভাবে একদম প্রস্তুত হয়ে, তুমি কি করবা? নৌকা থেকে দিবা লাফ। যখন তুমি নৌকা থেকে লাফ দিবা, লাফ দেওয়ার আগে আমরা কি করি? ধরো তুমি লাফ দিবা, তুমি কি যে ফ্লোরের উপর একটা ফোর্স অ্যাপ্লাই করো না জাম্প করার আগে? একটা জাম্প করো তো, করো, এখনই করো, সমস্যা নেই। তুমি রুমের মধ্যে বসে আসো না, একা একাই তো আছে, একটা লাফ দাও। লাফ দেওয়ার জন্য দেখবা প্রথমে না তুমি বাই ডিফল্ট মেঝের উপর কিছুটা এক্সট্রা ফোর্স দিতেছো, দিয়ে তারপর লাফটা দিচ্ছ। তার মানে যখন তুমি লাফটা দিতে যাও তখন না তুমি যার উপর দাঁড়ায় আসো তার উপর একটা বল প্রয়োগ করো। ঠিক আছে, এবং সে আবার কি করে? তোমার উপর একটা প্রতিক্রিয়া বল প্রয়োগ করে, এবং সেই প্রতিক্রিয়া বলের জন্যই তুমি লাভটা দাও। তার মানে এখানেও কি হচ্ছে? একটা বলের আদান প্রদান হচ্ছে। তুমি ক্রিয়া বল দিচ্ছ, ও আবার প্রতিক্রিয়া বল দিচ্ছে, সেই প্রতিক্রিয়া বলের জন্য তুমি আবার লাভ দিতেছো। সো এইটাকে আমরা বলি হচ্ছে সংঘর্ষ। এখানেও বলের আদান প্রদান হচ্ছে, তার মানে সংঘর্ষ হচ্ছে। ওকে, আদান প্রদান হচ্ছে, তার মানে কি? সংঘর্ষ হচ্ছে। ঠিক আছে, সহজ, বুঝতে পারার কথা। বুঝছেন? তারপর ধরেন একটা উদাহরণ এটাও হইতে পারে, এই যে বন্দুকের যে ব্যাপারটা, এই 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 ঠিক আছে। তো ধরো এই বন্দুকের ভিতরে একটা গুলি আছে। কি আছে? একটা গুলি। সেই গুলিটা যখন বের হয় কি হয় বলতে? ভিতরে একটা স্প্রিং এর মতো একটা সেটআপ থাকে। ঠিক আছে, এই স্প্রিংটা কি করে? এই গুলির উপর একটা বিশাল ধাক্কা দেয়, তার জন্যই তো গুলি এত হাই ভেলোসিটিতে বের হয়। তার মানে বন্দুকের ভিতরে এমন একটা মেকানিজম আছে, যেই মেকানিজমটা এই গুলির উপর একটা বিশাল ক্রিয়া বল দিচ্ছে। ওকে, এখন গুলির উপর বন্দুক যদি ক্রিয়া বল দেয়, গুলি কি বন্দুকের উপর একটা প্রতিক্রিয়া বল দিবে না? অবশ্যই দিবে। সো এই বন্দুকের উপর আবার কি করবে? গুলি একটা প্রতিক্রিয়া বল দিবে। তার মানে বন্দুক গুলিকে দিচ্ছে ক্রিয়া বল, গুলি আবার বন্দুককে দিচ্ছে প্রতিক্রিয়া বল, বলের আদান প্রদান হচ্ছে, এইটাও সংঘর্ষ। ঠিক আছে, সো এখানেও কি হচ্ছে? বলের আদান প্রদান, বলের আদান প্রদান। তাহলে এটাও কি? এটাও আমাদের সংঘর্ষ। বুঝছো? এখন আই গেস বুঝতে পারার কথা। তাহলে ভরবেগের সংরক্ষণশীলতার নীতি কি? এইটা বোঝার জন্য কিন্তু যে এত কিছু, হ্যাঁ, যে আমরা সিস্টেমের উপর যদি বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করি, যদি সিস্টেমের উপর কোনো বাহ্যিক বল প্রয়োগ করা না হয়, তাহলে সংঘর্ষের পূর্বে সিস্টেমের টোটাল ভরবেগ আর সংঘর্ষের পরে সিস্টেমের টোটাল ভরবেগ সমান হবে। এখন আই গেস বুঝতে পারছেন। দেখেন তাহলে আমরা একটু পড়ি। লেখা ছিল কি? লেখা ছিল এই যে এখানে প্রথমে সংঘর্ষের সংজ্ঞাটা দেওয়া আছে। একাধিক বলের মধ্যে, একাধিক বলের না, একাধিক বস্তুর মধ্যে বলের আদান প্রদান। ঠিক আছে, ওকে। আর ভরবেগ তো এটা আমরা পড়লাম। আচ্ছা সরি, আর একটু পরে ছিল নাকি?
কই গেল ভরবেগের সংরক্ষণ, এই যে রৈখিক ভরবেগের সংরক্ষণশীলতার নীতি। আচ্ছা এখানে আবার রৈখিক শব্দটা কেন উল্লেখ করা আছে? মানে আমরা তখন ভরবেগ বলতেছিলাম না, দেখো এখানে আবার একটা শব্দ উল্লেখ করা আছে রৈখিক ভরবেগ। কারণ আমরা এখন পড়াশোনা করতেছি শুধুমাত্র রৈখিক গতি নিয়ে। বৃত্তাকার গতি নামে আর একটা গতি আছে, সেটা হলো চ্যাপ্টারের সেকেন্ড পার্টে আছে, সেটা নিয়ে আমরা পড়াশোনা করব। সো ওইখানেও আবার একটা ভরবেগের সংরক্ষণশীলতার নীতি আছে, ওটাকে বলা হয় কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতার নীতি। আর নর্মাল যে ভরবেগটা মানে যেটা আমরা রৈখিক গতির জন্য হিসাব করি সেটাকে বলা হয় হচ্ছে রৈখিক ভরবেগের সংরক্ষণশীলতার নীতি। যেমন এই যেখানে তুমি যে উদাহরণটা দেখলা, এই যে এটা, এখানে আমাদের গাড়ি কি এমনি করে ঘুরতেছিল না, গাড়ি তো সরল পথে সামনে আগাচ্ছিল। তার মানে এখানে গাড়ির গতিটা হচ্ছে রৈখিক গতি এবং গাড়ির ভরবেগটাও হচ্ছে রৈখিক ভরবেগ। এজন্য এই ভরবেগের সংরক্ষণশীলতার নীতিকে বলা হয় রৈখিক ভরবেগের সংরক্ষণশীলতার নীতি। ঠিক আছে, তাহলে দেখেন কোনো বস্তুর উপর যদি বাহ্যিক বল প্রয়োগ করা না হয় তাহলে ভরবেগের কোনো পরিবর্তন হবে না। মানে সিস্টেমের যে টোটাল ভরবেগ সেটাই কোনো চেঞ্জ আসবে না, সিস্টেমের টোটাল ভরবেগ সবসময় সেম থাকবে। তার মানে ভরবেগ কি হবে? সংরক্ষিত থাকবে। বুঝতে পারছেন? এখন ভরবেগের সংরক্ষণশীলতার নীতি আপনারা 9-10-এ পড়ে আসছেন। এটা তো আমরা যে মাত্র পড়লাম, এটা ইউনিভার্সাল ল, বাট আপনারা 9-10 এটা পড়ছেন না? বলেন তো 9-10 এটা পড়ে আসছো না? m1u1 প্লাস m2u2 ইজ ইকুয়ালস টু m1v1 প্লাস m2v2, এটা আমরা 9-10-এ পড়ে আসছি, তাই না? বাট এটা না সবসময় তুমি অ্যাপ্লাই করতে পারবা না, শুধুমাত্র একটা স্পেশাল কেসে এই ফর্মুলা অ্যাপ্লিকেবল, অন্য কোনো কেসে না। সো আমরা একটু দেখি 9-10-এ যেটা শিখে আসছি সেই সূত্রের সীমাবদ্ধতা কোথায়। 9-10 আমরা শিখছিলাম এইটা m1u1 m2u2 ইজ ইকুয়ালস টু m1v1 প্লাস m2v2। ঠিক আছে, ধরেন আমাদের কাছে একটা গাড়ি আছে, এই আমাদের একটা গাড়ি আছে এরকম এরকম। ঠিক আছে, এটার ভর হচ্ছে m1, ওকে, এবং ও গতিশীল u1 বেগে। বুঝছো? এখানে আমাদের কাছে ছোট্ট আর একটা গাড়ি আছে এরকম, ওর ভর হচ্ছে m2 আর ও গতিশীল হচ্ছে u2 বেগে। ওকে, এটা সংঘর্ষের পূর্বে। দেন ধরো একটা সংঘর্ষ হইল, কি হইল? এই দুজনের মধ্যে একটা সংঘর্ষ ঘটলো। ওকে, সংঘর্ষ ঘটিল। সংঘর্ষ ঘটার পর অবশ্যই তাদের বেগে একটা পরিবর্তন আসবে। ধরো বেগটা চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে কত হইছে? এখন বাস আছে এখানে, ওকে, এখানে, আর গাড়ি আছে কোথায়? এখানে। ঠিক আছে, ওকে, বাসের ভর সেমই আছে m1, গাড়ির ভরও সেম আছে, কিন্তু বেগ চেঞ্জ হয়ে গেছে, বেগ চেঞ্জ হয়ে হয়েছে v1 আর গাড়ির বেগ চেঞ্জ হয়ে হয়েছে v2। ওকে, তার মানে সংঘর্ষের পূর্বে আমার এই বাসটা u1 বেগে গতিশীল ছিল, গাড়িটা u2 বেগে গতিশীল ছিল। সংঘর্ষের পরে বাসটা এখন v1 বেগে গতিশীল আর গাড়িটা v2 বেগে গতিশীল। এখানে কি আমরা কোনো বাহ্যিক বল প্রয়োগ করছি? করি নাই। তার মানে কি হবে? ভরবেগ সংরক্ষিত থাকবে। যদি ভরবেগ সংরক্ষিত থাকে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি সামেশন অফ pi ইজ ইকুয়ালস টু সামেশন অফ pf। সিস্টেমের সংঘর্ষের পূর্বে যে টোটাল ভরবেগ সেটা সংঘর্ষের পরের টোটাল ভরবেগের সমান হবে। এখন সংঘর্ষের পূর্বে ভরবেগ ছিল কয়টা? দুইটা। তোমার অবজেক্ট দুইটা, ভরবেগও তো দুইটাই থাকবে। একটা ছিল এই বাসের, সেটার নাম দিলাম pi1, এটা হচ্ছে সংঘর্ষের পূর্বে বাসটার ভরবেগ। আর সংঘর্ষের পূর্বে গাড়িরও একটা ভরবেগ ছিল, সেটার নাম দিলাম pi2, এটা হচ্ছে সংঘর্ষের পূর্বে গাড়ির ভরবেগ। ওকে, তাহলে আমাকে বলো তো সংঘর্ষের পূর্বে টোটাল ভরবেগ কত? মানে সামেশন অফ পিআই কত? সামেশন অফ পিআই হবে pi1 প্লাস pi2। এইটুক নিয়ে কোনো কনফিউশন আছে? নাই, কারণ খুব সিম্পল, তোমার দুইটা ভেক্টরকে যোগ করে দিলেই তুমি টোটাল ভরবেগটা পাওয়া যাবা, কারণ এখানে ভরবেগ আছেই দুইটা। ওকে, এখন এই pi1 এর মান কত বলো? এই pi1 এর মান হচ্ছে, লেখো pi1 ইজ ইকুয়ালস টু m1 u1, তাই না? ভরবেগ মানে কি? ভর ইনটু বেগ। সিমিলারলি এই pi2 এর মান কত? pi2 এর মান হবে m2 u2, ভরবেগ মানে হচ্ছে ভর ইনটু বেগ। ওকে, এখন দেখেন আপনার যোগ করা লাগবে pi1 এবং pi2 কে।
এই দুইটা ভেক্টর কি একই দিকে কাজ করতেছে না? PI1 ও কাজ করতেছে এই দিকে, PI2 ও কাজ করতেছে এই দিকে। কেন ভাইয়া? ভরবেগ কোন দিকে কাজ করে জানো? বেগ যেদিকে কাজ করে ভরবেগও সেই দিকে কাজ করে। আমাদের বাসের প্রথম যে বেগটা সেটা কোন দিকে? ডান দিকে। তার মানে ওর ভরবেগও হবে ডান দিকে। গাড়ির যে প্রথম বেগটা সেটা কোন দিকে? ডান দিকে। তাহলে ওরও ভরবেগ হবে ডান দিকে। তাহলে দেখেন দুইজনেরই যে আদি ভরবেগ PI1 এবং PI2 দুইটা কি সেম ডিরেকশনে কাজ করতেছে। দুইটা ভেক্টর যদি সেম ডিরেকশনে কাজ করে তাদের যোগফল তুমি কেমনে বের করো? ধরো এই দিক বরাবর একটা বল আছে 10, এই দিক বরাবর আরেকটা বল আছে 20, বলো এই দুজনের যোগফল কত? দুইটা ভেক্টর একই দিকে কাজ করতেছে, একজনের মান 10 আর একজনের মান 20, কত হবে যোগফল? 10 + 20 মানে 30, তাই না? দুইটা ভেক্টর একই দিকে কাজ করলে আমরা ভেক্টর যোগ কেমনে করি? নরমাল বীজগাণিতিক যোগ। সো এখানেও যেহেতু দুইটা আদি ভরবেগ একই দিকে কাজ করতেছে তাহলে এদের সমষ্টি কি হবে? সিম্পলি তাদের মানের যোগফল, দ্যাট মিন্স m1u1 প্লাস m2u2। বুঝছো? এটা তুমি কেন করতে পারলা? কারণ দুইটা ভেক্টর একই দিকে কাজ করতেছিল তার জন্য। ওকে, এবার আসো সংঘর্ষের পরের কাহিনী। ধরো সংঘর্ষের পর এইটার ভরবেগ হচ্ছে PF1 আর এটার ভরবেগ হচ্ছে PF2। বলো তো PF1 এর মান কত হবে? PF1 কি বাসের শেষ ভরবেগ, সেটা হবে বাসের ভর ইনটু বাসের শেষ বেগ। ডিরেকশন কোন দিকে হবে? শেষ বেগ যেদিকে শেষ ভরবেগও সেই দিকে। বেগ এবং ভরবেগের ডিরেকশন সেম হবে। ওকে, এখন বলো এই যে গাড়িটা ওর শেষ ভরবেগ কত হবে? PF2, গাড়ির ভর ইনটু গাড়ির শেষ বেগ। ডিরেকশন কোন দিকে হবে? বেগ যেদিকে সেই দিকে। ওকে, বুঝছি। আমার কি লাগবে? আমার লাগবে সামেশন অফ PF। সামেশন অফ PF কি হবে বলেন? শেষ ভরবেগের সমষ্টি কি হবে? শেষ ভরবেগ আছে কয়টা? দুইটা, একটা PF1 একটা PF2। তাহলে এই দুজনকে যোগ করে দিলে আমরা কি পাবো? শেষ ভরবেগের সমষ্টি পাবো, দ্যাট মিন্স PF1 প্লাস PF2। বুঝতে পেরেছো? এখন দেখো তুমি যে দুইটা ভেক্টরকে যোগ করবা সেই দুইটা ভেক্টর কি একই দিকে ক্রিয়াশীল না? একই দিকে ক্রিয়াশীল। তো যোগফল কেমনে বের করবা? সিম্পলি তাদের মানের যোগফল, দ্যাট মিন্স m1 v1 প্লাস m2 v2। তুমি কেন এভাবে যোগ করতে পারলা বা ফলাফলটা কেন এভাবে লিখতে পারলা? কারণ দুইটা ভেক্টর একই দিকে কাজ করতেছিল। দুইটা ভেক্টর যদি একই দিকে কাজ না করতো তুমি জীবনে দুইটা ভেক্টরের যোগফলকে এভাবে বীজগাণিতিক যোগ আকারে লিখতে পারতা? যদি তোমার PF1 কাজ করতো এই দিকে, ঠিক আছে, আর PF2 কাজ করতো এই দিকে, দুইটা ভেক্টর, এদের যোগফল কি m1 v1 প্লাস m2 v2 হইতো? জীবনেও না। তখন তোমার সামান্তরিক সূত্রের নিয়ম দিয়ে যোগফলটা বের করা লাগতো। এভাবে তুমি করতে পারতা না। এভাবে কেন করতে পারতেছো? কারণ দুইটা ভেক্টর একই দিকে কাজ করতেছে। ওকে, তাহলে দেখেন আমরা আদি ভরবেগের সমষ্টি পেয়ে গেছি, আমরা শেষ ভরবেগের সমষ্টি পেয়ে গেছি। ভরবেগের সংরক্ষণশীলতার নীতি কি বলে? সংঘর্ষের পূর্বে এবং পরে ভরবেগের সমষ্টি সবসময় সেম থাকবে। তার মানে এটা হচ্ছে আমার সংঘর্ষের পূর্বের ভরবেগ, এটা হচ্ছে সংঘর্ষের পরের ভরবেগ। তাহলে এই দুইটা যদি সমান হয় আমরা লিখতে পারি সামেশন অফ PI ইজ ইকুয়ালস টু সামেশন অফ PF। তার মানে হচ্ছে m1u1 প্লাস m2u2 ইজ ইকুয়ালস টু m1v1 প্লাস m2v2। বুঝছো? সো এই যে ফর্মুলাটা এটা তুমি কখন লিখতে পারবা? যখন তোমার আদি ভরবেগগুলোও একই দিকে কাজ করবে এবং শেষ ভরবেগগুলোও একই দিকে কাজ করবে। সবগুলা আদি ভরবেগ আর সবগুলা শেষ ভরবেগ যদি একই দিকে কাজ করে তখনই শুধুমাত্র এই ফর্মুলা অ্যাপ্লাই করা সম্ভব, আদারওয়াইজ না। কারণ একই দিকে কাজ করতেছিল দেখেই কিন্তু তুমি যোগফলকে এভাবে বীজগাণিতিক যোগ আকারে লিখতে পারছো, আদারওয়াইজ কিন্তু লিখতে পারতা না। সো এই ফর্মুলা আমরা কখন অ্যাপ্লাই করতে পারবো? যখন সবগুলো ভরবেগ, যখন সকল আদি ভরবেগ, লেখো আদি ভরবেগ এবং শেষ ভরবেগ একই দিকে কাজ করবে। শেষ ভরবেগ একই দিকে কাজ করবে, ডিরেকশন সেম হওয়া লাগবে, ঠিক আছে? একই দিকে কাজ করবে। যদি এটা করে তখন তুমি ভরবেগের সংরক্ষণশীলতার নীতি হিসাবে এটা লিখতে পারো, আদারওয়াইজ তুমি কখনোই এটা লিখতে পারবে না। কেমনে করতে হবে আদারওয়াইজ? এই যেভাবে, ঠিক আছে? সামেশন অফ PI ইজ ইকুয়ালস টু সামেশন অফ PF। তোমার প্রথমে সামেশন অফ PIটা বের করে নিতে হবে ভেক্টর যোগের মাধ্যমে, দেন সামেশন অফ PFটা বের করতে হবে ভেক্টর যোগের মাধ্যমে, দেন সেই দুইটা ভেক্টর যোগফলকে তুমি লিখতে পারবা সমান।
বুঝছো? এখানে তো যোগফলটা খুব সহজে বের করতে পারছো, কারণ দুইটা ভেক্টর একই দিকে কাজ করতেছিল। একদিকে কাজ না করলে কিন্তু এত সহজ হবে না, তখন ভেক্টর যোগের নিয়ম দিয়ে করতে হবে। দেখেন ক্লিয়ার কিনা? সো আপনারা 9-10 এটা শিখছিলেন, বাট এটা শুধুমাত্র তখনই অ্যাপ্লিকেবল যখন সবগুলো আদি ভরবেগ আর শেষ ভরবেগ একই দিকে কাজ করে। সো সব কেসে কিন্তু আমরা এটা করতে পারবো না, দুই একটা ম্যাথে হয়তো এটা করা যাবে, অন্য কোনো কেসে এটা করা যাবে না। ঠিক আছে, দেখো সবাই বুঝছো কিনা এই পর্যন্ত? হু 9-10-এ যা পড়ছি তার সব দেখি শুধু একটা স্পেশাল কেস অ্যাপ্লিকেবল। হ্যাঁ, হতাশা, অনেক হতাশা। একটা স্পেশাল কেসের জন্য তোমরা 2টা বছর ধরে পড়াশোনা করছো, কি আর বলবো। গড, দেখেন সবাই বুঝছেন কিনা? ক্লিয়ার দাদা? ক্রিয়া বল আর প্রতিক্রিয়া বল যদি সমান হয় তাহলে বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুর স্থান পরিবর্তন হয় কেন? এটাই তো যে বুঝাইলাম। ধরো প্রশ্ন যদিও ভালো, ধরো এই একটা বস্তু আছে, ঠিক আছে, এরকম এই একটা বস্তু আছে, ওকে। তুমি কি করলা? বস্তুর উপর বল প্রয়োগ করলা, কতখানি? 10 নিউটন, ঠিক আছে। এটা হচ্ছে তুমি এই বলটা দিছো, ঠিক আছে, তুমি দিছো, এইভাবে দিছো, 10 নিউটন বল দিছো। এটা কি বল? ক্রিয়া বল। এখন বস্তু কি করবে? প্রতিক্রিয়া বল দিবে। প্রতিক্রিয়া বল কোন দিকে দিবে? এই দিকে দিবে, তাই তো, 10 নিউটন। এখন তোমার ভাষ্য মতে ক্রিয়া বল আর প্রতিক্রিয়া বলের মান সমান, তাহলে বস্তু তো নড়ার কথা না। কেন নড়ার কথা না? কারণ দুইটা সমান মানের বল পরস্পর বিপরীতে কাজ করতেছে, লব্ধি তো শূন্য হয়ে যাওয়ার কথা। বাট এখানে তো লব্ধি তুমি বেরই করতে পারবা না। শূন্য হইতো যদি এই পাশ থেকেও 10 নিউটন কাজ করতো বস্তুর উপর এবং এই 10 নিউটনটাও কাজ করতো বস্তুর উপর। বাট এই যে 10 নিউটন প্রতিক্রিয়া বল, এটা কি বস্তুর উপর কাজ করে? না, এটা তো কাজ করে তোমার উপর। বুঝছো? এখানে তো বস্তুর উপর একটা বল কাজ করতেছে। এখানে বস্তুর ভর কত? mkg। বস্তুর উপর এখানে বল কয়টা কাজ করতেছে বলো তো? বস্তুর উপর বল তো কাজ করতেছে একটা, শুধুমাত্র 10 নিউটন। এর তো বস্তুর উপর কাজই করতেছে না। তাহলে বস্তুর উপর যদি একটা 10 নিউটন মানের বল কাজ করে, বস্তু কি গতিশীল হবে না? অবশ্যই হবে। যদি এই পাশ থেকেও তুমি একটা 10 নিউটন দিতা, তখন বস্তু গতিশীল হইতো না। বা এই 10 নিউটনটা যদি বস্তুর উপর কাজ করতো, তাহলে বস্তু গতিশীল হইতো না। বাট এই 10 নিউটন তো কাজ করতেছে তোমার উপর, সো বস্তু তো গতিশীল হবেই। বুঝছো? আই থিঙ্ক ক্লিয়ার। দেখো ক্লিয়ার। ক্লিয়ার হয় নাই? কি ক্লিয়ার হয় নাই বলো তো? গুড নুন। হ্যাঁ, গুড নুন। এখন কি দুপুরবেলা নাকি বেটা? বেটা ক্লিন লুকিং লাইক ওয়াটার। ঠিক আছে, এই কার জন্য সমস্যা ছিল, কে যেন কি বলছো, ওই যে ক্রিয়া বল প্রতিক্রিয়া বল, সে কি এখন বুঝছো নাকি? ভাই বিপরীত দিক থেকে গাড়ি আসলে এই সূত্র মানে ক্লাস 9-10-এ নেগেটিভ ধরে কাজ করছি। হ্যাঁ হ্যাঁ, বিপরীত দিক থেকে আসলেও হবে, সমস্যা নাই। মানে সবগুলো ভরবেগ সমান্তরালে কাজ করা লাগবে। যদি সবগুলো ভরবেগ সমান্তরালে কাজ করে তখনই এটা সম্ভব। সবগুলো সমান্তরালে কাজ না করলে এই ফর্মুলা জীবনেও কাজ করবে না। ঠিক আছে ভাইয়া, তল ভেক্টর কোনটা? তল ভেক্টর হচ্ছে, ধরো এরকম একটা আছে, সারফেস আছে, ঠিক আছে, এরকম, ঠিক আছে। এটার ক্ষেত্রফল কত? আমি বললাম এটা একটা আয়তাকার সারফেস, দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার, প্রস্থ হচ্ছে 5 মিটার। বলো ক্ষেত্রফল কত? আমরা জানি একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হয় দৈর্ঘ্য ইনটু প্রস্থ, তার মানে 5 ইনটু 10 50 মিটার স্কোয়ার্ড। ঠিক আছে, এই যে ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলকে মাঝে মধ্যে ভেক্টর রাশি হিসেবে কনসিডার করা হয়। স্পেশালি তোমরা যখন সেকেন্ড ইয়ারে উঠে স্থির তড়িৎ পড়বা, সেখানে একটা ল আছে গাউসের ল। সেই গাউসের লতে ক্ষেত্রফলকে ধরা হয়েছে একটা ভেক্টর রাশি। সো ক্ষেত্রফলকে তুমি যদি একটা ভেক্টর রাশি ধরো, তাহলে এই ক্ষেত্রফল ভেক্টরটাই হচ্ছে তল ভেক্টর। বুঝছো? এই ক্ষেত্রফল ভেক্টরটা কি? এটার যে ভেক্টর রূপ, এই ক্ষেত্রফলের ভেক্টর রূপই হচ্ছে তল ভেক্টর। এটা আমরা সেকেন্ড ইয়ারে পড়বো। ভেক্টর রূপ হচ্ছে তল ভেক্টর। ওকে, তাহলে একটা তল ভেক্টরের মান কত হয়? তল ভেক্টরের মান হয় তুমি যেই তল ভেক্টর নির্ণয় করতেছো সেই তলের ক্ষেত্রফলের সমান। ধরো এটা একটা তল, তুমি বলছো তল ভেক্টরের মান কত, এই তলের যে ক্ষেত্রফল সেটাই ওর মান। ডিরেকশন কোন দিকে? ডিরেকশন হচ্ছে তলের সাথে লম্ব বরাবর উপরের দিকে। এটা হচ্ছে তল ভেক্টরের ডিরেকশন। বুঝছো? ওকে, আজকের ক্লাসটা একটু তাড়াতাড়ি শেষ হবে। ঠিক আছে, আজকের ক্লাসটা আমরা একটু তাড়াতাড়ি শেষ করব, বেশিক্ষণ সময় নিব না। ওকে, আচ্ছা ভাইয়া কি ইজ ইয়োর ফেভারিট কালার ব্ল্যাক? অবভিয়াসলি, অবভিয়াসলি, লাইক ইন এভরি সেকেন্ড অফ মাই লাইফ আই জাস্ট লাভড ব্ল্যাক। ঠিক আছে, অ্যান্ড আই থিঙ্ক ফর দ্য রেস্ট অফ মাই লাইফ আই উইল কিপ লাভিং ব্ল্যাক। ওকে, আমার ব্ল্যাক খুব পছন্দ। যাই হোক, আসো
এই যেখানে দুই একটা উদাহরণ দেওয়া আছে, এগুলো অলরেডি তোমাদের দিছি, যে কামান থেকে গোলা ছোড়া, আরোহীর নৌকা থেকে লাফিয়ে পড়া, রকেট উড্ডয়ন, এইটাও কিন্তু আসলে আমাদের ভরবেগের সংরক্ষণশীলতা নীতি মেনে চলে। ইনফ্যাক্ট এই চ্যাপ্টারে তোমাদের রকেটের একটা মানে আলাদা একটা সেকশনই আছে থিওরির, হ্যাঁ। সো সেখানে দেখবো আমরা রকেটের যে সূত্রের প্রমাণ করব, সেটা আমরা করব হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতা নীতির মাধ্যমে। যদিও রকেট উড্ডয়নের ব্যাখ্যাটা আমরা নিউটনের গতির তৃতীয় সূত্র দিয়েও দিতে পারি, কারণ ভরবেগের সংরক্ষণশীলতার নীতি আর নিউটনের গতির তৃতীয় সূত্র মানে দুইটা একে অপরের পরিপূরক, এটাও তুমি বলতে পারো। কারণ ভরবেগের যে সংরক্ষণশীলতার নীতির যে সূত্রটা, সেটা টেকনিক্যালি নিউটনের গতির তৃতীয় সূত্র থেকে প্রমাণও করা যায়, ঠিক আছে। সো ভরবেগের সংরক্ষণশীলতার নীতি আর নিউটনস থার্ড ল অফ মোশন, এই দুইটা একজন আরেকজনের পরিপূরক। ওকে, সো এটা হচ্ছে কয়েকটা ভরবেগের সংরক্ষণশীলতা নীতির উদাহরণ। মাঝে মধ্যে দেখবা এমসিকিউতে চলে আসে, এগুলা এমসিকিউতে চলে আসে যে নিচের কোনটি ভরবেগের সংরক্ষণশীলতার নীতি উদাহরণ। সো একটু মনে রাখো। এছাড়াও ম্যাথ করার সময় দেখবে এমনি মনে পড়ে যাবে, সমস্যা হবে না, ঠিক আছে। চলো আমরা ম্যাথে চলে যাই। প্রথম যে ম্যাথটা, আচ্ছা আমি কি তোমাদের আগের দিনের ম্যাথগুলো আগে করাবো, তাহলে আমি অন্য স্লাইডটা ওপেন করব, নাকি এই ম্যাথগুলো আগে করাবো? কারণ আজকে হচ্ছে তোমাদের দেখা যাচ্ছে আমার আজকে একটু লেট মানে শুরু করতে একটু লেট হয়ে গেছে। সো আজকে ক্লাসটা হয়তো একটু ছোট হবে, মানে আমরা হয়তো 1 ঘন্টা 20 মিনিট এরকম পড়াশোনা করব। সো সেক্ষেত্রে ম্যাথ কি আমি নতুনগুলো শুরু করব, নাকি আগের দিনেরগুলো দেখাবো? আর যদি বলো একবারে পরের দিন আজকের হোমওয়ার্ক আর আগের দিনের হোমওয়ার্ক একসাথে দেখাবো, তোমাদের ইচ্ছা, সমস্যা নেই, ঠিক আছে। তোমরা যেভাবে চাও সেভাবেই করা যাবে। আচ্ছা আমার মনে হয় মাত্র এই থিওরিটা শিখছি, এখন এইটার দু একটা ম্যাথ করি, বুঝতে সুবিধা হবে আই গেস। আর আগের দিনের ম্যাথগুলো আমি পরের দিন একসাথে করাই দিবনি, ওকে। আমি পরে আজকে স্লাইডে আনতে আমার খেয়াল ছিল না একদমই, আমি পরের দিনের স্লাইডে আজকে যে হোমওয়ার্ক দিব আর আগের দিনের যে হোমওয়ার্ক ছিল দুইটা একসাথে নিয়ে আসবো। আর আজকে যেহেতু এই থিওরিটা পড়লাম, আজকে এটার ম্যাথগুলো একটু করি, ওকে। চলেন তাহলে শুরু, নাকি আপনাদের মতামত অন্যরকম? আচ্ছা আজকের গুলাই ভাই, ঠিক আছে, ওকে। চলেন আজকের গুলাই শুরু করি। আসেন, কি বলছে, এখানে একটা গাড়ি আছে 300 কেজি ভরের, এখানে একটা বাস আছে 500 কেজি ভরের। গাড়িটা ডান দিকে যাচ্ছে 20 মিটার পার সেকেন্ড বেগে, বাসটা বাম দিকে আসতেছে 8 মিটার পার সেকেন্ড বেগে। তোমাকে বলছে সংঘর্ষের পর গাড়ি এবং বাস একত্রে চলতে শুরু করে। তার মানে সংঘর্ষের পর দুইজন একই সাথে যাবে। একই সাথে যাবে মানে কি, একই বেগ নিয়ে যাবে, সহজ কথা। এখানে যেমন গাড়িটার বেগ ছিল 20, বাসের বেগ ছিল 8, বাট যখন কলিশন হবে, কলিশন হওয়ার পর দুইজন সেম ভেলোসিটি নিয়ে একই সাথে একই দিকে আগাবে, ঠিক আছে, ওকে। সো এখানে আমাদের বলছে তাদের মিলিত শেষ বেগ কত, মানে সংঘর্ষের পর এদের বেগ কত হয় সেটা আমাদের বের করে দেখা লাগবে। কেমনে করব? সংঘর্ষ হইছে, সো আমরা এখানে ভরবেগের সংরক্ষণশীলতা নীতি অ্যাপ্লাই করব। ভরবেগের সংরক্ষণশীলতা নীতি আমাদের কি বলে, সামেশন অফ পিআই ইজ ইকুয়ালস টু সামেশন অফ পিএফ। ওকে, তাহলে দেখো এখানে আমার ভরবেগ আছে কয়টা? ভরবেগ আছে দুইটা। একটা হচ্ছে গাড়ির ভরবেগ। গাড়ির ভরবেগ কোন দিক কাজ করবে? এই দিকে। এটার নাম দিলাম PI1। এটার মান কত হবে? গাড়ির ভর ইনটু গাড়ির আদি বেগ। এটা কি? সংঘর্ষের পূর্বে গাড়ির ভরবেগ, মানে গাড়ির আদি ভরবেগ। সেটা কেমনে বের করবা? গাড়ির ভর ইনটু গাড়ির বেগ, তার মানে 300 ইনটু 220, 6000 কেজি মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এখানে আমাদের যে বাস আছে, সেই বাসেরও একটা আদি ভরবেগ আছে সংঘর্ষের পূর্বে, সেটা কোন দিক কাজ করবে? বাসের আদি বেগ কোন দিকে? এই দিকে। তাহলে বাসের আদি ভরবেগ কোন দিকে হবে? এই দিকে হবে। দ্যাট মিন্স এই দিকে কাজ করবে বাসটার আদি ভরবেগ PI2। সেটার মান কত হবে? বাসের ভর ইনটু বাসের আদি বেগ, মানে 500 ইনটু 8, তার মানে হচ্ছে 4000 কেজি মিটার পার সেকেন্ড। ওকে, আপনার কি লাগবে? আপনার লাগবে সামেশন অফ পিআই। ওকে, সামেশন অফ পিআইটা কি হবে? PI1 প্লাস PI2, এই দুইটা ভেক্টরের যোগফল। দেখেন আপনি যেই দুইটা ভেক্টরকে যোগ করবেন তারা পরস্পর বিপরীতে কাজ করতেছে। ভাই দুইটা ভেক্টর যদি বিপরীতে কাজ করে তখন তাদের তুমি কেমনে যোগ করো? বড় ভেক্টর মাইনাস ছোট ভেক্টর, এবং সেই যোগফলের ডিরেকশন কোন দিকে হয়? বড় ভেক্টরের দিকে। সেখানে আমাদের বড় ভেক্টর হচ্ছে PI1, ছোট ভেক্টর হচ্ছে PI2। তাহলে এই দুজনের যোগফল হবে 6000 মাইনাস 4000। মাইনাস কেন? কারণ এটা বিপরীতে কাজ করতেছে। তার মানে 2000 কেজি মিটার পার সেকেন্ড। ডিরেকশন কোন দিকে হবে? অবশ্যই বড় ভেক্টরের দিকে, তার মানে এই PI1 এর দিকে। তার মানে আমার সামেশন অফ পিআই কাজ করবে এই দিকে, ঠিক আছে, এই দিকে কাজ করবে সামেশন অফ পিআই, বুঝছি। এবং সেটার মান কত হবে? সেটার মান হবে হচ্ছে 2000 কেজি মিটার পার সেকেন্ড।
এখন ভরবেগের সংরক্ষণশীলতার নীতি অনুযায়ী সামেশন অফ পিআই যা হবে সামেশন অফ পিএফও তাই হওয়া লাগবে। তার মানে সামেশন অফ পিএফ এর মান হওয়া লাগবে 2000 এবং ডিরেকশন কোনটা হওয়া লাগবে, সামেশন অফ পিআই যেদিকে সামেশন অফ পিএফও হইতে হবে সেই দিকে। তুমি লিখতেছো যে দুইটা ভেক্টর সমান, সামেশন অফ পিআইও একটা ভেক্টর, সামেশন অফ পিএফও একটা ভেক্টর। দুইটা ভেক্টর কখন সমান হয়, যখন তাদের মান সমান হয় এবং ডিরেকশনও সিমিলার হয়। সো পিআই এর মান 2000, তার মানে পিএফ এর মান বা সামেশন অফ পিএফ এর মানও কত হওয়া লাগবে 2000। সামেশন অফ পিআই এর ডিরেকশন ডান দিকে, তাহলে সামেশন অফ পিএফ এর ডিরেকশনও হওয়া লাগবে ডান দিকে। ঠিক আছে, এই দিকে হবে সামেশন অফ পিএফ এবং এটার মান কত হইতে হবে 2000 কেজি মিটার পার সেকেন্ড। তার মানে সংঘর্ষের পর পুরো সিস্টেমটা অবশ্যই ডান দিকে যাবে। ডান দিকে না গেলে অবশ্যই সামেশন অফ পিএফ এই দিকে কাজ করতো না। তাহলে দেখেন আমার সংঘর্ষের পরের অবস্থা হলো এই আছে আমার গাড়ি, ওকে এরকম, ওকে, এবং এই আছে হলো আমার বাস এরকম। ঠিক আছে, এই পুরা সিস্টেম কোন দিকে যাবে, এই পুরা সিস্টেমটা যাবে আমার এই দিকে। বুঝছো, একদম সহজ। এবং যেহেতু তারা একত্রে চলতেছে তার মানে দুইজনের ভেলোসিটিও সেম হবে। তার মানে সংঘর্ষের পর এই গাড়ির বেগও ভি, এই বাসের বেগও ভি, দুজনের বেগ কি হবে, সেম হবে। আমি ধরলাম সংঘর্ষের পর এই গাড়িটার ভরবেগ হচ্ছে pf1, ওকে, এবং এই বাসটার ভরবেগ হচ্ছে pf2। দুইটা কি একই দিকে কাজ করবে না? দুইজন এখন একসাথে সংঘর্ষের পর মিলিত হয়ে একই দিকে যাচ্ছে, তাহলে দুইজনের বেগ একই দিকে। দুইজনের বেগ একই দিকে হইলে দুইজনের শেষ ভরবেগও কি হবে, সেম ডিরেকশনে কাজ করবে। বলো এই pf1 এর মান কত হবে, এখানেই বের করি নাকি, বা এখানে বের করি। pf1 কত হবে বলো, গাড়ির শেষ ভরবেগ, গাড়ির ভর কত 300, গাড়ির শেষ বেগ কত ধরে নিছি v, তার মানে গাড়ির শেষ ভরবেগ হবে 300 v। ঠিক আছে ভাইয়া, বাসের শেষ ভরবেগ কত হবে, বাসের ভর কত 500, বেগ কত ধরে নিছি v। দুজনের বেগ অবশ্যই সিমিলার, যেহেতু তারা মিলিত হয়ে একত্রে একই বেগ নিয়ে যাচ্ছে। তার মানে বাসের শেষ ভরবেগ pf2 হবে বাসের ভর ইনটু বাসের শেষ বেগ 500 v। ঠিক আছে, এবার আমাকে বলেন ভাইয়া সামেশন অফ পিএফ আপনি কেমনে বের করবেন। সামেশন অফ পিএফ হবে pf1 প্লাস pf2। দেখেন তো এই pf1 আর pf2 এবার একই দিকে কাজ করতেছে না, যেহেতু তারা সংঘর্ষের পর একত্রে চলা শুরু করছে অবশ্যই pf1 আর pf2 একই দিকে কাজ করবে। যদি pf1 এবং pf2 একই দিকে কাজ করে তাদের যোগফল কেমনে বের করবা, সিম্পলি তাদের মানের যোগফল, আর কিচ্ছু না। সো pf1 এর মান হচ্ছে কত টাটা 300 v, ওকে, pf2 এর মান কত 500 v, তার মানে আমরা বলতে পারি 800 v, ওকে। এবং সামেশন অফ পিএফ এর মান তো আমরা আগে থেকেই জানি 2000, তার মানে এই 2000 হবে এই 800 v এর সমান। তার মানে 800 v ইজ ইকুয়ালস টু 2000, তার মানে v এর মান কত হবে 2000 ডিভাইডেড বাই 800, তার মানে হচ্ছে 2.5, মোস্ট প্রবাবলি না 2.5 মিটার পার সেকেন্ড। তার মানে এই সিস্টেমের শেষ বেগ হবে হচ্ছে 2.5 মিটার পার সেকেন্ড। এবং সেই বেগ কোন দিকে কাজ করবে বলতো, আমার সিস্টেম কি বাম দিকে আসবে না ডান দিকে যাবে, ডান দিকে যাবে। তার মানে শেষ বেগ বা মিলিত বেগ হচ্ছে 2.5 মিটার পার সেকেন্ড এবং এটা কাজ করবে এই ডান দিক বরাবর, এই ডিরেকশন বরাবর এই ভি ভেক্টরটা কাজ করবে। দেখো বুঝছো কিনা, খুবই সিম্পল। এখন তোমার কাছে প্রথমে মনে হবে যে ভাই এই ম্যাথ তো আমি 9 10 আরো ইজি ওয়েতে করছিলাম, আপনি তো মনে হয় আরো কমপ্লেক্স ওয়েতে করলেন। হ্যাঁ ঠিক আছে, 9 10 এর যে ম্যাথের যে নিয়মটা ছিল তুমি সেক্ষেত্রে লিখতা m1 u1 m2 u2 ইজ ইকুয়ালস টু m1 প্লাস m2 ইনটু v। তুমি চাইলে ওই নিয়মেও এই ম্যাথ করতে পারো, সমস্যা নাই, বাট ওই নিয়মে তুমি এর পরের আর কোনো ম্যাথই করতে পারবে না। এর জন্য আমি একটা নিয়মেই শিখাইতেছি যেন একটা নিয়ম দিয়ে সবগুলা ম্যাথ করা যায়। ঠিক আছে, তুমি চাইলে 9 10 এর নিয়ম এই ম্যাথ করতে পারো, এই ম্যাথ করলে সমস্যা নাই। দেখেন বুঝছেন নাকি, 2.5 হবে এবং ডিরেকশন হবে কোন দিকে, ডান দিকে, ওকে। দেখেন হ্যাঁ বুঝলাম না কি হলো তোমাদের, তুমি একটু আমাকে বলো এটা বুঝছো নাকি। ভি এর মানটা আর একবার বুঝান, মানে এই ক্যালকুলেশনটা
নাকি এখান থেকে বুঝো নাই? দেখো সামেশন অফ পিএফ মানে হচ্ছে ওর শেষ ভরবেগ আর ওর শেষ ভরবেগের ভেক্টর যোগফল। এখন যেহেতু দুইটা ভেক্টর একই দিকে কাজ করছে, ভেক্টর যোগফল কি হবে? সিম্পলি তাদের মানের যোগফল, আর তো কিছু না। তার মানে সামেশন অফ পিএফ হবে পিএফ1 ভেক্টর প্লাস পিএফ2 ভেক্টর। একজনের মান হচ্ছে 300 ভি আর একজনের মান হচ্ছে 500 ভি, তাহলে দুইটা যোগ করলে হবে 800 ভি। আর সামেশন অফ পিএফ অবশ্যই সামেশন অফ পিআই এর সমান হবে। সামেশন অফ পিআই এর মান কত ছিল? 2000, তার মানে সামেশন অফ পিএফ এর মান হবে 2000, তার মানে 800 ভি এর মান হবে 2000, সো ভি এর মান হবে 2.5 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, বুঝতে পারছি, বুঝছি কি অবস্থা আদায় তো চলতেছে, বুঝছি। ভাই গতকাল এক্সামে যে ম্যাথগুলো ছিল ওইগুলো করাই দেন প্লিজ। গতকাল এক্সামে যে ম্যাথগুলো সমস্যা হয় সেগুলো হচ্ছে তোমরা একটু প্রবলেম সলভিং ক্লাসে দিলে মনে হয় ভালো হবে বেশি, ঠিক আছে? কারণ ক্লাসে ধরো সবগুলো করাইতে গেলে আবার একটু মানে সময় লেগে যাবে বেশি আর কি। লাইক হোমওয়ার্কও দেওয়া থাকে, আবার ধরো তোমাদের এক্সামের ম্যাথ যদি করাই দেই ক্লাসের শুরুতেই, সেক্ষেত্রে কিছুটা সময় লেগে যাবে না? বাট স্টিল তোমাদের ইচ্ছা, তোমরা বললে বা কোনো স্পেসিফিক ম্যাথে সমস্যা থাকলে সেটা আমি দেখাই দিবনি, সমস্যা নেই। তোমাদের যদি কোনো স্পেসিফিক ম্যাথে সমস্যা থাকে ওটা তোমরা আগের দিন জানাও, সমস্যা নেই, ওটা করাই দাও, কোনো ব্যাপার না। ওকে, বুঝছি। লাস্ট পার্টটা, আচ্ছা লাস্ট পার্টে যেটা করছি সেটা হচ্ছে সামেশন অফ পিএফ বের করছি। সামেশন অফ পিএফ মানে কি? এই সিস্টেমের শেষ ভরবেগের সমষ্টি। শেষ ভরবেগ আছে দুইজনের, একটা হচ্ছে গাড়ির, একটা হচ্ছে বাসের। দুজনের শেষ ভরবেগ তো একই দিকে কাজ করবে, যেহেতু তারা মিলিত হয়ে একই দিকে যাচ্ছে, তাহলে সমষ্টি হবে দুইটা শেষ ভরবেগের মানের যোগফল, যেহেতু দুইটা ভরবেগ একই দিকে কাজ করতেছে, তার মানে 800 ভি। আর এই সামেশন অফ পিএফ তো সামেশন অফ পিআই এর সমান, মানে এই যে 2000 কেজির সমান, তার মানে 800 ভি হবে 2000 কেজির মিটার পার সেকেন্ডের সমান, সো ভি হবে হচ্ছে 2.5 মিটার পার সেকেন্ড। ওকে, সহজ। ওকে, হ্যাঁ ফিজিক্স সেকেন্ড পেপারও তাড়াতাড়ি শুরু করবো, সমস্যা নেই। ওকে, কয়েকদিনের মধ্যেই শুরু করবো, দাঁড়াও। আসো নেক্সট ম্যাথ, 2 নাম্বার ম্যাথে কি বলছে খেয়াল করেন। আপনাকে বলছে এখানে একটা বন্দুক আছে, ঠিক আছে? এই বন্দুকের ভর হচ্ছে 500 গ্রাম এবং বন্দুক থেকে একটা গুলি বের হইছে, গুলির ভর হচ্ছে 10 গ্রাম। বন্দুক থেকে গুলিটা বের হইছে 500 মিটার পার সেকেন্ড বেগে। প্রশ্ন করছে এই গুলি বের হওয়ার জন্য বন্দুকের পশ্চাৎ বেগ কত। এখন এখানে একটা কোয়েশ্চেন জাগে যে ভাইয়া গুলি যদি বন্দুক থেকে বের হয়, বন্দুকে আবার পশ্চাৎ বেগ কেন আসবে? নিউটনের গতির তৃতীয় সূত্র। তুমি যখন গুলিটাকে নিক্ষেপ করতেছো বন্দুক থেকে, তুমি কি করতেছো? বন্দুক দিয়ে গুলির উপরে বল প্রয়োগ করতেছো। তুমি যখন গুলির উপরে বল প্রয়োগ করবা, গুলি কি তোমার উপরে প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে না? অবশ্যই করবে। সো যখনই বন্দুকের উপর একটা প্রতিক্রিয়া বল এইদিকে কাজ করবে, তখন কি বন্দুকটা পিছনের দিকে কিছুটা পিছায় আসবে না? অবশ্যই পিছায় আসবে। সো প্রশ্ন হচ্ছে সেটাই, বন্দুকটা কত বেগে পিছায় আসবে। ওকে, কেমনে করতে পারি? দেখো এখানে সংঘর্ষটা কখন হইছে। এখানে সংঘর্ষটা হচ্ছে গুলি ছোড়া, ঠিক আছে? গুলিটা যে আমরা ছুড়লাম সেটাই হচ্ছে আমাদের সংঘর্ষ। আচ্ছা, এখন এই গুলিটা ছোড়ার আগে গুলি কি স্থির ছিল নাকি গতিশীল ছিল বলো তো? যখন তুমি গুলিটা নিক্ষেপ করছো তারপর গুলি গতিশীল, বন্দুক কিছুটা পিছায় আসছে, বাট গুলিটা নিক্ষেপ করার আগে গুলি এবং বন্দুক দুইজনই কি ছিল? অবশ্যই স্থির ছিল। তার মানে এখানে সংঘর্ষের পূর্বে আদি ভরবেগের সমষ্টি হবে 0। কি বললাম? সংঘর্ষের পূর্বে আদি ভরবেগের সমষ্টি হবে 0। কেন ভাইয়া? কারণ এখানে সংঘর্ষটা কখন হইছে? যখন তুমি গুলিটা নিক্ষেপ করছো, গুলি নিক্ষেপের পর গুলি গতিশীল, বন্দুক পিছনের দিকে আসতেছে, বাট নিক্ষেপের আগে গুলি এবং বন্দুক দুইজনই স্থির ছিল, তার মানে দুইজনের বেগই ছিল 0। বেগ 0 হইলে ভরবেগ কত? অবশ্যই 0। তার মানে এখানে সংঘর্ষ হওয়ার পূর্বে বা গুলি নিক্ষেপের পূর্বে এই পুরো সিস্টেমের আদি ভরবেগের সমষ্টি কত? 0। বুঝছো? আচ্ছা, এখন ভরবেগের সংরক্ষণশীলতার নীতি অনুযায়ী আদি ভরবেগের সমষ্টি এবং শেষ ভরবেগের সমষ্টি কি হয়? সমান হয়। তোমার আদি ভরবেগের সমষ্টি কত আসছে? 0 আসছে। তার মানে এই কেসটাতে সিস্টেমের শেষ ভরবেগের সমষ্টিও অবশ্যই 0 আসতে হবে। বুঝছো কি বলছি? তোমার আদি ভরবেগের সমষ্টি আসছে 0। যেহেতু ভরবেগের সংরক্ষণশীলতার নীতি এখানে খাটতেছে, তাহলে অবশ্যই শেষ ভরবেগের সমষ্টিও কি আসা লাগবে? 0 আসা লাগবে। দেখো এখানে শেষ ভরবেগ কয়টা? শেষ ভরবেগ 2টা, একটা হচ্ছে গুলির আর একটা হচ্ছে বন্দুকের। মানে গুলি করার পর 2টা ভরবেগ আছে, একটা গুলির ভরবেগ বা গুলির শেষ ভরবেগ আর একটা বন্দুকের শেষ ভরবেগ। ওকে, গুলিটা যাচ্ছে কোন দিকে? ওই দিকে, তার মানে গুলির শেষ ভরবেগ কাজ করবে এই দিক বরাবর। সো আমি ধরলাম এটার নাম হচ্ছে PF2,
ঠিক আছে, সেটার মান কত হবে? গুলির ভর ইন্টু গুলির শেষ বেগ। গুলির ভর কত? 10 গ্রাম বা 10⁻⁻2 কেজি। গুলির বেগ কত? 500 মিটার পার সেকেন্ড। তার মানে শেষ ভরবেগ হচ্ছে 5 কেজি মিটার পার সেকেন্ড। ওকে, এটা কি? এটা আমাদের গুলির শেষ ভরবেগ। এই বন্দুকের শেষ ভরবেগ কোন দিক কাজ করবে? আচ্ছা, গুলি করার পর বন্দুক আসবে কোন দিকে? বন্দুক পিছনের দিকে আসবে। তার মানে বন্দুকের বেগ এই দিকে ক্রিয়াশীল। তাহলে বন্দুকের শেষ ভরবেগ কোন দিক কাজ করবে? অবশ্যই এই দিকে। সেটা হচ্ছে PF1। সেটার মান কত হবে? বন্দুকের ভর মাল্টিপ্লাইড বাই বন্দুকের শেষ বেগ। বন্দুকের শেষ বেগই তো তোমারে বের করতে বলছে। আমি ধরলাম বন্দুকের শেষ বেগ হচ্ছে v, আর বন্দুকের ভর দেওয়া আছে 500 গ্রাম। তাহলে বন্দুকের শেষ ভরবেগের মান কত হবে? ভর ইন্টু শেষ বেগ, তার মানে হচ্ছে 0.5 কেজি ইন্টু v। এটা হচ্ছে গুলি ছোড়ার পরে বা সংঘর্ষের পরে বন্দুকের শেষ ভরবেগ। আর এটা কি? গুলি ছোড়ার পরে গুলির শেষ ভরবেগ। বুঝছো? ওকে, এবার ভাইয়া আমার শেষ ভরবেগের সমষ্টি কত হবে? শেষ ভরবেগের সমষ্টি হবে এই দুইজনের ইন্ডিভিজুয়াল শেষ ভরবেগের যোগফলের সমান। তোমার সিস্টেম হচ্ছে এই পুরো জিনিসটা, তার মধ্যে বন্দুকের শেষ ভরবেগ এইটা, গুলির শেষ ভরবেগ এইটা, সমষ্টি কি হবে? এই দুইজনের যোগফল। তার মানে PF1 প্লাস PF2। ওকে, বুঝছো? এখন তোমার সামেশন অফ PF কত আসা লাগবে? সামেশন অফ PI এর সমান, যেহেতু ভরবেগের সংরক্ষণশীলতার নীতি খাটতেছে। সামেশন অফ PI কত ছিল? 0। তার মানে সামেশন অফ PF ও আসা লাগবে 0। তার মানে এই মানটা বা যেখানে যে ভেক্টরের সমষ্টিটা সেটা অ্যাকচুয়ালি কত হবে? 0 হবে। সো আমরা লিখতে পারি PF1 প্লাস PF2 এটা হবে 0। কেন? কারণ সামেশন অফ PF আমার সামেশন অফ PI এর সমান আসা লাগবে। ভরবেগের সংরক্ষণশীলতার নীতি, সামেশন অফ PI যেহেতু 0, সামেশন অফ PF বা ভরবেগের শেষ ভরবেগের যে যোগফল সেটাও অবশ্যই কি হইতে হবে? 0ই হইতে হবে। ওকে, এখন তুমি এখানে করছোটা কি বলো তো? দুইটা ভেক্টরকে যোগ করছো, একটা হচ্ছে PF1 আর একটা হচ্ছে PF2, এবং তাদের যোগফল কত আসছে? 0। দুইটা ভেক্টরের যোগফল কখন 0 আসে বলো তো? যখন দুইটা ভেক্টরের মান হয় সমান এবং দিক হয় বিপরীত, তখনই শুধুমাত্র দুইটা ভেক্টরের যোগফল 0 আসা সম্ভব। এখানে দুইটা ভেক্টরের যোগফল 0 আসছে মানে কি? দুইটা ভেক্টরের মান হচ্ছে সমান আর দিক বা ডিরেকশন হচ্ছে কি? বিপরীত। সো এখানে আমরা দেখতেই পাচ্ছি ডিরেকশন তো দুইজনের বিপরীতই। এই যে PF2 কাজ করতেছে এই দিকে, PF1 কাজ করতেছে এই দিকে, তার মানে তাদের ডিরেকশন তো বিপরীত আসেই। এখন সামহাউ যদি তাদের মানটা সমান হয়ে যায় তাহলে এই যোগফলটা কি হবে? 0 হবে। তাহলে যেহেতু আমাদের যোগফলটা 0 আসছে, সো আমরা বলবো এদের দিকটা বিপরীত এবং মানটাও কি? সমান। তার মানে PF1 এর মান যা, PF2 এর মানও হওয়া লাগবে তাই। PF1 এর মান কত? 0.5v। PF2 এর মান কত? শুধুমাত্র 5। তাহলে v এর মান কত হবে? 10 মিটার পার সেকেন্ড। এটাই বন্দুকের শেষ বেগ। ঠিক আছে, এটা মনে এখানে ভালো মতো দেখা যাচ্ছে না, আর একটু উপরে লিখি। 0.5v এটা হচ্ছে আমার বন্দুকের শেষ ভরবেগের মান, আর গুলির শেষ ভরবেগের মান কত? 5। সো এখান থেকে v এর মান আসবে 10 মিটার পার সেকেন্ড। এটাই কি? এইটাই গুলির শেষ বেগ। গুলির না, সরি, বন্দুকের শেষ বেগ। বন্দুকের শেষ বেগ। বুঝছো? একদম সহজ, একদম মানে একদম সহজ। দেখেন পারবেন কিনা? পারার কথা। ওকে, আরেকটা বার বলি কেন সামেশন অফ PI 0 হইল। এখানে কাহিনী হচ্ছে আমরা গুলি করতেছি, সো গুলি করার আগে আমার বন্দুক এবং গুলি দুইটাই কি আছে? স্থির আছে। তার মানে আমার আদি ভরবেগের সমষ্টি কত হবে? 0। ভাই তোমার সিস্টেমটা স্থির আছে, কোনো বেগ নাই সিস্টেমে, তাহলে ভরবেগ কত? 0 না? এর জন্য আমাদের আদি ভরবেগের সমষ্টি 0। এখন ভরবেগের সংরক্ষণশীলতার নীতি অনুযায়ী আদি ভরবেগ আর শেষ ভরবেগ তো সমান হয়, তার মানে শেষ ভরবেগের সমষ্টি আমাদের কত হইতে হবে? 0 হইতে হবে। শেষ ভরবেগ আছে কার কার? দুইজনের, একটা হচ্ছে বন্দুকের আর একটা হচ্ছে গুলির। গুলিরটা কাজ করতেছে এই দিকে, বন্দুকেরটা কাজ করতেছে এই দিকে। গুলিরটার মান হচ্ছে 5, বন্দুকেরটার মান হচ্ছে 0.5v। এখন এই দুইজনের যোগফল হওয়া লাগবে 0, তাইলে তো শেষ ভরবেগের সমষ্টি 0 হয়। দুইটা ভেক্টরের যোগফল কখন 0 হয়? যখন তাদের মান হয় সমান এবং দিক হয় বিপরীত। সো দিক তো বিপরীত আছেই, তার মানে মানটাও কি হইতে হবে? সমান হইতে হবে, তাহলেই শেষ ভরবেগের সমষ্টি 0 হবে বা ভরবেগের সংরক্ষণশীলতার নীতি খাটবে। সো এখান থেকে আমরা বের করতে পারি v এর মান আসবে কত? 10। ভিটা কি ছিল? এই যে বন্দুকের শেষ বেগ তুমি যেটা ধরছো, তার মানে বন্দুকের শেষ বেগের মান হবে 10 মিটার পার সেকেন্ড। দেখেন বুঝছেন কিনা? সহজ, মিলছে?
গাইস আমাদের সাথে কি মিলছে? দেখো 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 দেখো, আরেকবার অলরেডি বুঝাই দিছি, দেখো এবার বুঝছো কিনা, না বুঝলে বলো, আবার বুঝাচ্ছি, সমস্যা নাই, বুঝা লাগবে। দেখেন সবাই কি পারছেন কিনা বুঝতে আমাকে একটু জানান তো দেখি। সেরা সেরা দাদা, আরে সবাই বুঝছো নাকি বলো একটু। এইটা বুঝছি ভাইয়া, এক নাম্বারটা একটু প্রবলেম আছে। সংঘর্ষের পূর্বে সিম্পলি যোগ কেন ভাইয়া, লব্ধি বের করতে হবে না? হ্যাঁ আমরা তো লব্ধি বের করছি সংঘর্ষের পূর্বে। হ্যাঁ মানে সংঘর্ষের পূর্বে কি, সংঘর্ষের পূর্বেই যে লব্ধি বের করলাম সামেশন অফ পি, এই যে এটাই তো করলাম। মানে এখানে কেন সিম্পল যোগ করলাম না? আচ্ছা সিম্পল যোগ তুমি তখন করতে পারবা যখন দুইটা ভেক্টর একই দিকে কাজ করে। যেমন শেষ ভরবেগ দুটো তো একই দিকে কাজ করতেছিল, দুইজন তো একই দিকে যাচ্ছিল। বাট এখানে শুরুতে সংঘর্ষের পূর্বে একজনের ভরবেগ ছিল ডান দিকে আর একজনের ভরবেগ ছিল বাম দিকে। সো এখানে তো দুইটা ভরবেগ ডিফারেন্ট ডিরেকশনে, মানে দুইটা ভেক্টর পরস্পর বিপরীতে কাজ করতেছে। দুইটা ভেক্টর যখন পরস্পর বিপরীতে কাজ করে তখন তাদের লব্ধি বা যোগফল কেমনে বের করে? বড় ভেক্টর মাইনাস ছোট ভেক্টর, এর তো ভেক্টরের ফর্মুলা, ঠিক আছে? এর জন্য এখানে যোগ না করে বিয়োগ করা লাগছিল, কারণ দুইটা ভেক্টর পরস্পর বিপরীতমুখী ছিল আর শেষ ভরবেগের ক্ষেত্রে দুইটা ভেক্টর একই দিকে ছিল, এর জন্য যোগ করা লাগছে, ঠিক আছে? ওকে বুঝছি সবাই, সেরা হ্যাঁ অবশ্যই বন্ধ আছে। ভাই আবার একটু ইজিলি বুঝান না। আচ্ছা দেখো আরেকবার বলি, এখানে কাহিনী কি, তুমি গুলি করছো, সো গুলি করার আগে তোমার পুরো সিস্টেমটা ছিল স্থির, এর জন্য তোমার সিস্টেমের আদি ভরবেগের সমষ্টি শূন্য, আর ভরবেগের সংরক্ষণশীলতার নীতি অনুযায়ী আদি ভরবেগের সমষ্টি আর শেষ ভরবেগের সমষ্টি সমান হওয়া লাগবে। সো যেহেতু তোমার আদি ভরবেগের সমষ্টি শূন্য আসছে, শেষ ভরবেগের সমষ্টিও কত আসবে? শূন্য আসবে। শেষ ভরবেগ আছে কার কার? এই যে গুলিরটা এই দিকে, বন্দুকেরটা এই দিকে, কারণ বন্দুক তো পিছায় আসবে, ঠিক আছে? তার মানে এই দুজনের যোগফল আসা লাগবে শূন্য, ভেক্টর যোগফল। দুইটা ভেক্টরের যোগফল কখন শূন্য আসে? যখন মান হয় সমান, দিক হয় বিপরীত। তার মানে এই বন্দুকের শেষ ভরবেগের মান আর গুলির শেষ ভরবেগের মান হবে সমান। সো এখান থেকে আমরা ভি এর মানটা বের করে আনবো, ঠিক আছে? আই থিঙ্ক বুঝছি। চলেন নেক্সট। এখানে আরেকটা ম্যাথ আছে খ নম্বরে, সেটা কি বলছে? এখানে বলছে হচ্ছে যদি বন্দুকধারী 1.5 সেকেন্ডের মধ্যে বন্দুকটাকে স্থির করে ফেলে তাহলে বন্দুকের উপর প্রযুক্ত বল কত? মানে তোমার হাতে বন্দুকটা আছে তাই না, এভাবে তুমি যখন গুলিটা করলা বন্দুকটা পিছায় আসতেছে একটা নির্দিষ্ট ভরবেগ নিয়ে বা একটা নির্দিষ্ট বেগ নিয়ে পিছায় আসতেছে। তুমি কি করছো? 1.5 সেকেন্ডের মধ্যে বন্দুকটাকে থামাই দিছো, মানে স্থির করে দিছো। তোমাকে প্রশ্ন করছে প্রযুক্ত বলের মান কত? বলো আমরা প্রযুক্ত বল কেমনে বের করি? এই প্রযুক্ত বল কেমনে বের করে রে? উপরে ভরবেগের পরিবর্তন, নিচে কি? প্রয়োজনীয় সময়। ওকে, বন্দুকটা গতিশীল হইছে কখন? যখন গুলিটা বের হইছে। যখন গুলিটা বের হইছে তখন বন্দুকের বেগ যেন কত? আগের কোশ্চেনই তোমরা বের করছো, তখন বন্দুকের বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। তার মানে গুলি নিক্ষেপের সাথে সাথে বন্দুকের বেগ হয়ে যাবে কত? 10 মিটার পার সেকেন্ড। এখন তোমার কাজ কি? এখন কাজ হচ্ছে এই 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল বন্দুকটাকে থামানো। সো তোমার এইবার বন্দুকের আদি ভরবেগ কত? বন্দুকের আদি ভরবেগ হবে বন্দুকের ভর 0.5 ইন্টু বন্দুকের আদি বেগ 10, মানে হচ্ছে 5 কেজি মিটার পার সেকেন্ড। বন্দুকের শেষ ভরবেগ কত হওয়া লাগবে? তোমার উদ্দেশ্য কি? বন্দুককে থামানো। সো তুমি যদি সামহাও বল প্রয়োগ করে বন্দুককে থামাই ফেলতে পারো তখন কি বন্দুক স্থির হয়ে গেছে না, মানে ওর বেগ কত হয়ে গেছে? শূন্য। তার মানে বন্দুকের শেষ ভরবেগ হয়ে যাবে শূন্য। বুঝছো? এখন এখানে একটা কনফিউশন ক্রিয়েট হইতে পারে যে ভাইয়া একটু আগে এইটা ছিল বন্দুকের শেষ ভরবেগ, এখন এইটা হয়ে যাচ্ছে বন্দুকের আদি ভরবেগ কেমনে? কারণ একটু আগে তোমার ঘটনা ছিল হচ্ছে গুলি ছোড়া। সো গুলি ছোড়ার পরের বেগ ছিল এইটা বা পরের ভরবেগ ছিল এইটা। সো এর জন্য আগের কেসটাতে এইটা ছিল তোমার শেষ ভরবেগ। বাট এখন তোমার কাজ কি? গুলি ছোড়া না, এখন তোমার কাজ হচ্ছে গুলি ছোড়ার কারণে বন্দুকে যে গতি তৈরি হইল সেই গতিকে থামানো। সো এখনকার ঘটনার প্রেক্ষিতে বন্দুকে শুরুতে এই বেগটা থাকবে, আমাদের বন্দুককে থামানো লাগবে, মানে তার বেগটাকে শূন্য করা লাগবে। সো বর্তমান যে ঘটনা বন্দুক থামানো, সেইটার প্রেক্ষিতে এইটা হচ্ছে আদি ভরবেগ, কারণ শুরুতে এই ভরবেগ নিয়ে বন্দুকটা পিছানো শুরু করছিল এবং ফাইনালি তোমার গিয়ে বন্দুকটাকে থামানো লাগবে, মানে বন্দুকের শেষ ভরবেগ করে দেওয়া লাগবে কত? শূন্য। বুঝছেন? ওকে, এবার একটা জিনিস খেয়াল করেন, তাহলে ডেল পি কত হবে? ভরবেগের পরিবর্তন পিএফ মাইনাস পিআই। পিএফ তো শূন্য, সো শূন্য থেকে এটাকে বিয়োগ করলে আসলে -5ই থাকবে।
খুবই সিম্পল, মানে শূন্য থেকে 5কে বিয়োগ করবো, সো -5ই তো থাকবে। এখন ভেক্টর দুইটা বিয়োগ করতেছে, এখানে কি ভেক্টরের নিয়ম খাটবে না? একটা ভেক্টর যদি শূন্য হয় তাইলে আর কি নিয়ম খাটাবা তুমি? ধরো তোমার বললাম এই একটা ভেক্টর আছে, এটা হচ্ছে 5, ঠিক আছে, আর একটা ভেক্টর আছে b, সেটা হচ্ছে 0, এই দুটাকে যোগ করো, 5ই তো হবে, নতুন তো কিছু হবে না, বিয়োগ করতে বললেও 5 হবে, ঠিক আছে। সো এখানে আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে pf থেকে pi কে বিয়োগ করা লাগবে। pf তো 0, তাহলে সেখান থেকে pi কে বিয়োগ করলে কি হবে? -5। বুঝতে পারছো? তাহলে আমরা del p পেয়ে গেছি। এবার আমার কি লাগবে? f। f কি হবে জানো? f হবে del p বাই del t। del p এর মান কত রে? -5। del t কত? উইচে 1.5 সেকেন্ড, 1.5, ঠিক আছে। তাহলে এখান থেকে যদি আমরা বের করি কত আসবে? -3.33 নাকি? হ্যাঁ, 3.33 নিউটন। ওকে, মাইনাসটা দিয়ে আমরা কি বুঝবো? মাইনাস দিয়ে বুঝবো এখানে প্রযুক্ত বলটা বাধাদানকারী বল। এখানে প্রযুক্ত বল কি রে? এখানে প্রযুক্ত বল বাধাদানকারী বল, ঠিক আছে। প্রযুক্ত বল বাধা দানকারী বল, ঠিক আছে। দেখেন বুঝছেন কিনা? খুবই খুবই সহজ বুঝতে পারার কথা। দেখো খুবই সহজ, বুঝছো নাকি? দেখো দেখো দেখো, মিলছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করলে হবে, ওইটাতে করলেও হবে, সমস্যা নেই। মানে তোমরা ওই যে mv ইজ ইকুয়ালস টু মাইনাস বা m1 u1 ইজ ইকুয়ালস টু মাইনাস, সরি mu ইজ ইকুয়ালস টু মাইনাস mv না, ওটাতে করলেও হবে। বাট ওই যে বললাম এই যে এই ম্যাথটা, এটা কি আর ওটাতে করলে হবে? হবে না। তারপর এইটা এটা ওটাতে করলে হবে? হবে না। তারপর এইটা এটা এটা হইতে পারে, এটা মিলবে। তারপর এইটা এটা ওটাতে করলে হবে? হবে না। তারপর আরো আছে এইটা এটা ওটাতে করলে হবে? হবে না। তারপর এইটা এটা ওটাতে করলে হবে? হবে না। আরো আছে এই যে এইটাও হবে না, ঠিক আছে। তারপর এইটা হবে? হবে না। তারপর তারপর কই গেল? এই যে এটা খ ছিল, হবে না। এইটা হবে না। তারপর এইটা হবে না, ঠিক আছে। সো তোমরা তো মাত্র প্রথম দিকে আছে, এখনো তো আমরা নিউটনের মেকানিক্সের শুরুর দিকে, এর জন্য মনে হচ্ছে যে 9-10 এর সূত্রগুলাই তো ভালো ছিল, আমরা শুধু শুধু পেঁচাচ্ছি। বাট একটু পরে গিয়ে তোমার 9-10 এর সূত্রগুলো আর খাটবেই না, এর জন্যই তোমাদের এই সূত্রগুলোর সাথে অভ্যস্ত করার চেষ্টা করতেছি, যেন সামনে গিয়ে আর সমস্যা না হয়, বুঝছো। চাইলে তো 9-10 এর সূত্রটা আমি আরো ইজিলি সলভ করাই ফেলতে পারতাম, আরো সময় কম লাগতো, কারণ তোমরা ওটা পারো। বাট ওটা পারলেই তো শুধু হবে না, আমাদের নতুনটাও শেখা লাগবে, কারণ পরবর্তী যে ম্যাথগুলা সেগুলো সব এই ফর্মুলা দিয়ে করা লাগবে, বুঝছো। দেখো -5 কেন হইল? 0 থেকে যদি 5 বিয়োগ করি তাহলে কত হওয়া উচিত? -5ই তো হওয়া উচিত। এখানে pf কত? 0, pi কত? 5, তাহলে 0 থেকে 5 বিয়োগ করলে -5 হবে না? এর জন্য মাইনাস, বুঝছো? দেখো বুঝছি নাকি? বুঝছি। হ্যাঁ, আরেকবার না? আচ্ছা দেখো, তোমাকে বলছে হচ্ছে যে বন্দুকটা থেকে তুমি যখন গুলি করবা তখন তো তোমার বন্দুকটা 10 মিটার পার সেকেন্ড বেগে এইদিকে গতিশীল হইছে পশ্চাৎ দিকে, এটা আমরা একটু আগে ম্যাথেই করলাম। এখন এই বন্দুকটাকে তোমার থামাইতে হবে। থামাইতে হবে মানে কি? শেষ বেগ শূন্য করে দিতে হবে, এবং এই কাজটা করতে হবে 1.5 সেকেন্ডের মধ্যে। তাহলে আমাকে বলছে এর জন্য কতখানি বল প্রয়োগ করা লাগবে। বল আমরা কেমনে বের করি? ভরবেগের পরিবর্তন ডিভাইডেড বাই ওই ভরবেগ পরিবর্তিত হতে প্রয়োজনীয় সময়। সো আমরা প্রথমে দেখবো ভরবেগের পরিবর্তনটা। ভরবেগের পরিবর্তন কেমনে বের করব? pf মাইনাস pi, মানে শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ। শেষ ভরবেগ হচ্ছে 0, আদি ভরবেগ হচ্ছে 5, তাহলে ভরবেগের পরিবর্তন হবে 0 মাইনাস 5 মানে -5। আর প্রয়োজনীয় সময় কোশ্চেনে দেওয়া আছে 1.5, সো 1.5 দিয়ে ভাগ করে দিলেই প্রযুক্ত বলের মান চলে আসবে। আর মাইনাস দিয়ে আমরা বোঝাচ্ছি হচ্ছে গতির বিরুদ্ধে বল দেওয়া হচ্ছে। তোমার বন্দুক কোন দিকে আসতেছে? এই দিকে। এখন তুমি যদি বলো এই দিকে দাও, বন্দুক কি থামবে? বন্দুক ধরো তুমি যাইতেছো এই দিকে, হ্যাঁ তুমি এইভাবে যাচ্ছ, আমি তোমার এই দিকে ঠেলা মারলাম, তুমি থামবা না, তুমি আরো জোরে যাবা। তুমি যাইতেছো এই দিকে, আমি যদি উল্টা দিকে ঠেলা দিই তখন তুমি থামবা। সো বস্তুকে থামানোর জন্য সবসময় গতির বিপরীতে বল দেওয়া লাগে বা বাধাদানকারী বল দেওয়া লাগে। এই মাইনাসটা সেটাই ইন্ডিকেট করতেছে যে আমরা যে বলটা দিচ্ছি সেটা বস্তুর গতির বিপরীতে, ঠিক আছে, মানে ওকে থামানোর জন্য, বুঝছো। দেখো এবার বুঝার কথা। হ্যাঁ হ্যাঁ শেষ। মানে মাইনাসটা কি প্রতিক্রিয়া বল বোঝাচ্ছে? না না, মাইনাসটা হচ্ছে বাধাদানকারী বল বোঝাচ্ছে, মানে আমরা এখানে গতির বিরুদ্ধে বল দিচ্ছি, ঠিক আছে। এখন বুঝার কথা বোধহয়। দেখেন বুঝে থাকলে আমরা আজকের ক্লাসটা এই পর্যন্তই রাখবো, আমাদের মোটামুটি হইছে, ঠিক আছে। আই থিঙ্ক থিওরি তো তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। একটা ম্যাথ খালি তোমাদের হোমওয়ার্ক থাকবে, আজকে একটা ম্যাথ দিব, এই একটা ম্যাথ, ঠিক আছে। এইটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, ভালো মতো চিন্তা করবা। এটা কি? এইটা হচ্ছে হোমওয়ার্ক। একটাই দিব না, দুইটা, এইটাও হোমওয়ার্ক।
এইটা না, এটা এটা হোমওয়ার্ক না, এটা না, এটা আমি করাবো, এটা না, এটা হোমওয়ার্ক না, হ্যাঁ এইটা হোমওয়ার্ক না, এটা আমি পরের দিন করাবো। এইটা হোমওয়ার্ক, এই যে এইটা, এইটা এইটা হচ্ছে হোমওয়ার্ক। বুঝে দিই, আমি দুটা হোমওয়ার্ক একটু বলে দিই যে আমরা এখানে আসলে করছিটা কি। দাঁড়াও, প্রথমটায় আসি। প্রথম হোমওয়ার্কটা যেটা হইছে যে একটা নৌকা আছে, বুঝছো, এখানে একটা 400 কেজি ভরের নৌকা আছে এবং নৌকায় দুইজন মানুষ আছে, একজনের ভর 50 কেজি আর একজনের ভর হচ্ছে 70 কেজি। দুইজন নৌকার দুইটা কোনায় দাঁড়ায় আছে, প্রথমে একদম স্থির হয়ে। হঠাৎ করে কি করছে, দুইজন একই সাথে লাফ দিছে। এই ব্যক্তি লাফ দিছে এই দিকে 5 মিটার পার সেকেন্ড বেগে, কোন দিকে, এই দিক বরাবর 5 মিটার পার সেকেন্ড বেগে, আর ওখানকার যে ব্যক্তি সে লাফ দিছে এই দিক বরাবর 3 মিটার পার সেকেন্ড বেগে। প্রশ্ন করা হয়েছে এই দুইজন ব্যক্তি লাফ দেওয়ার কারণে নৌকার শেষ বেগ কত হবে, মানে এরা লাফ দেওয়ার কারণে নৌকার মধ্যেও না একটা গতি তৈরি হবে। প্রথমে তো সবাই স্থির ছিল, দেন লাফ দিছে দুইজন, এখন দেখবা নৌকার মধ্যেও গতি তৈরি হয়েছে। প্রশ্ন হচ্ছে সেই নৌকা কোন দিকে কত বেগে যাবে এই দুইজন ব্যক্তি লাফ দেওয়ার কারণে। ওকে, এটা হচ্ছে হোমওয়ার্ক 1। আর হোমওয়ার্ক 2 হচ্ছে এইটা, হ্যাঁ এটা কি, একটা বাঘ আছে, বাঘটার ভর হচ্ছে 200 কেজি। বাঘটা তোমার দিকে 15 মিটার পার সেকেন্ড বেগে আগায় আসতেছে, ঠিক আছে। তুমি কি করতেছো, সেই বাঘের বিরুদ্ধে গুলি করতেছো, কত বেগে, 500 মিটার পার সেকেন্ড বেগে, আর এক একটা গুলির ভর কত, 10 গ্রাম। মাথায় রাখা লাগবে প্রতিটা গুলি বাঘের গায়েই থেকে যাবে, প্রতিটা গুলি বাঘের গায়ে লাগার পর তার শরীরের ভিতরেই থেকে যাবে, বাঘের গায়ে লাগার পর তার শরীরের ভিতরেই থেকে যাবে, ঠিক আছে, শরীরের ভিতরেই থেকে যাবে। প্রশ্ন করা হয়েছে এই বাঘটাকে সম্পূর্ণরূপে থামানোর জন্য তোমার কতগুলা গুলি করা লাগবে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, তুমি বন্দুক দিয়ে গুলি করতেছো, গুলির ভর 10 গ্রাম, বেগ হচ্ছে 500 মিটার পার সেকেন্ড। একটা বাঘ তোমার দিকে আসতেছে, বাঘের ভর 200 কেজি, বেগ হচ্ছে 15। এই গুলি যখন বাঘের গায়ে লাগবে দেখবা বাঘের বেগ কিছুটা কমে গেছে, 15 থেকে কমে গেছে। সো এভাবে তোমার দেখা লাগবে যে কতগুলা গুলি করলে বাঘের বেগ 15 থেকে কমে একদম শূন্য হয়ে যায়। এবং মানে এটা চিন্তা করা যাবে না যে হ্যাঁ 2টা বা 3টা গুলি লাগলে বাঘ মরে যাবে, এরকম চিন্তা করা যাবে না। বাঘটা অমরণশীল, সে মরবেই না যতগুলা খুশি গুলি লাগুক, ঠিক আছে। তো আপনার দেখা লাগবে যে বাঘকে সম্পূর্ণরূপে থামাতে কতগুলা গুলি করতে হবে, এবং মাথায় রাখা লাগবে যখনই তুমি একটা গুলি বাঘের গায়ে করতেছো সেই গুলি কিন্তু বাঘের গায়েই থেকে যাবে, ঠিক আছে। এই হচ্ছে ম্যাথ, 2টা হোমওয়ার্ক, চিন্তা করেন ভালো মতো। ওকে, দেখেন ক্লিয়ার কিনা, হোমওয়ার্ক নিয়ে কার কোনো কনফিউশন আছে? ভাই নিউটন মেকানিক্স অনেকগুলা ক্লাস লাগবে ভাই, মাত্র শুরু হয়েছে, অনেক ক্লাস লাগবে নিউটন মেকানিক্স শেষ হইতে, এটা একটু বড় চ্যাপ্টার, ঠিক আছে, একটু সময় লাগবে। প্রমিত, হ্যাঁ ও গড, না না এরকম কিছু না। এই হোমওয়ার্ক কিন্তু পারতে হবে না, আরো 9টা না আরো বেশি ক্লাসও লাগার সম্ভাবনা আছে, 10টাও লাগতে পারে। আর আছে মাত্র 4 নাম্বারটা গেল না, 14টা বা 15টা লেকচার লাগে নিউটন মেকানিক্স পুরোটা কমপ্লিট করতে, ঠিক আছে। আমরা মাঝখানে 2-একটা বড় ক্লাস নিব, আর একটু অভ্যস্ত হয়ে নাও তোমরা ক্লাসের সাথে, তারপর 2-একটা বড় ক্লাস নিব, সেক্ষেত্রে হয়তো একটু কম ক্লাস লাগবে, ঠিক আছে। ওকে দাদা আপনি সুন্দর, হ্যাঁ থ্যাংক ইউ ভাই, মারাত্মক বুঝা, আরে ভাই থ্যাংক ইউ এটা তোমাদের কাছে মনে হয় তোমরা অনেক ইজিলি বুঝো তার জন্য মনে হয়, আমি আসলে নর্মালি বুঝাই, বাট ইউ গাইজ আর জোস গ্রেট, তোমরা খুব ইজিলি বুঝতে পারো। আমি তোমাদের জায়গায় থাকলে, তোমাদের বয়সে যখন আমি ছিলাম, আমি এত ইজিলি কিছুই বুঝতাম না, আমার অনেক সময় লাগতো যে কোনো কিছু ক্যাচ করতে, বাট তোমরা অনেক ইজিলি ক্যাচ করতে পারো, কেমনে জানো, ইউ পিপল আর গ্রেট। যাই হোক, 1 নম্বরে কনফিউশন থেকে গেছে না, বলো 1 নম্বরে কি কনফিউশন? এই হচ্ছে 1 নম্বরটা, বলো কোথায় কনফিউশন, মানে কনফিউশনটা কোন জায়গায়, বলো কোন জায়গাটা বুঝো নেই। কালকে ক্লাস হবে, হ্যাঁ আমি শনিবার আসলেই ঢাকায় থাকবো না, সো কালকে ক্লাস হইলেও না 7:30টায় ক্লাস নিতে পারবো কি না এটা নিয়ে একটু কনফিউশন আছে আমার, হয়তো বা ক্লাসটা একটু আগে নেওয়া লাগতে পারে। ওকে, কারণ হচ্ছে আমার কালকে বাস নাকি ট্রেন আমি এখনো জানি না, সেটা মনে হয় সন্ধ্যায়, ওকে সন্ধ্যায় হওয়ার একটা সম্ভাবনা আছে। সো সন্ধ্যায় হলে তো আসলে একটু গোছ গাছের ব্যাপার স্যাপার আছে, সো সন্ধ্যায় হয়তো বা ক্লাস নিতে পারবো না, সেক্ষেত্রে আমি দিনে হয়তো বা ক্লাস নিতে পারি, আমি তোমাদেরকে জানাই দিব নি, হ্যাঁ আমি পোস্ট করে জানাই দিব, সমস্যা নেই। ওকে, এই বলো কোথায় কনফিউশন 1 নাম্বারটায়, বলো তো একটু। 2 নাম্বারটা একটু দেখান দাদা, তুলবো 2 নাম্বার তুলবা, নাও তুলো, এই হচ্ছে 2 নাম্বারটা, নাও। 1 নম্বরে কোথায় কনফিউশন,
আমাদেরকে ট্রল করে, কে ট্রল করছে? আয় হায়, একবার দুবার প্রমিত ভাই মত, হ্যাঁ আচ্ছা। এই কে যেন বললো এক নম্বরে কনফিউশন, কি নাম যেন ছিল, কই গেলা তুমি আবার? এ কি কমেন্ট কই গেল? আচ্ছা হ্যাঁ, এই যে হাবিবা রহমান, বলো একটু। তা ঘুম না আসার টিপস দিই। আমি নিজেই বেটা ঘুমাই সারাদিন, আমার ঘুমের কোনো ঠিক ঠিকানা নেই। কালকে ঘুমাইছি আমি কয়টার দিকে জানিস? কালকে আমি ঘুমাইছি হলো 3টার দিকে। হ্যাঁ, আমি আজকে উঠছি কয়টায় বলতো? আমি আজকে উঠছি দুপুর 2টায়। সো আমি ঘুমাইছি হলো 11 ঘন্টা। তুমি আবার আমার কাছ থেকে চাও ঘুম না আসার টিপস? আমি 11 ঘন্টা করে ঘুমাই প্রতিদিন, 10 ঘন্টা 11 ঘন্টা। আমি তোমার কি টিপস দিব বলো তো জীবনে? ভাইয়া সামন্তরিক, আহ, সামন্তরিক ফর্মুলা কখন ইউজ করব? তুমি চাইলে এখানেও করতে পারো সামন্তরিক ফর্মুলা, এখানেই করো, সমস্যা কি? এখানে করলেও তো কোনো সমস্যা নেই। চলো এখানে আমরা সামন্তরিক ফর্মুলা ইউজ করি। সামন্তরিক ফর্মুলা যদি ইউজ করা হয়, এখানে লিখতেছি, হ্যাঁ কি লাগবে তোমার? সামেশন অফ পিআই। আচ্ছা, সামেশন অফ পিআই মানে কি? পিআই 1 প্লাস পিআই 2, তাই না? এই দুটো তুমি ভেক্টর যোগ করবা। ওকে, এখন আমাকে বলো এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? পিআই 1 কাজ করতেছে এইদিকে, পিআই 2 কাজ করছে এইদিকে। আমি এই ছবিটা একটু ওখানে আঁকতেছি। এই হচ্ছে আমার পিআই 1, ওকে ফাইন, সরি দুঃখিত। এই হচ্ছে আমার পিআই 1, আর এটার বিপরীতে হচ্ছে কি? পিআই 2, ওকে এরকমই তো। পিআই 1 এর মান কত? পিআই 1 এর মান হচ্ছে 6000, পিআই 2 হচ্ছে 4000। সো এটা হচ্ছে 6000 আর এটা হচ্ছে 4000। কি করা লাগবে? দুইটা ভেক্টরকে যোগ করা লাগবে। তাহলে যোগফল হচ্ছে সামেশন অফ পিআই, তার মানে সামেশন অফ পিআই এর মান হবে কি? রুট ওভার পিআই 1 স্কোয়ার্ড প্লাস পিআই 2 স্কোয়ার্ড প্লাস 2 ইন্টু পিআই 1 ইন্টু পিআই 2 ইন্টু কস আলফা। কি? কস আলফা। বলো এদের মধ্যবর্তী কোণ কত? দুইটা ভেক্টর পরস্পর বিপরীতে কাজ করতেছে, তার মানে মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি। বসাও তো দেখি কত আসে। রুট ওভার পিআই 1 মানে কত? 6000, ঠিক আছে, তার উপর স্কোয়ার। পিআই 2 মানে কত? 4000, তার উপর স্কোয়ার। 2 ইন্টু পিআই 1 হচ্ছে 6000 ইন্টু 4000, কজ 180 মান কত? -1, ঠিক আছে। সো আমরা যদি এখানে স্কোয়ার করি, এখানে আসবে 36, 1 2 3 4 5 6, ঠিক আছে। এখানে আসবে কত? 16, 2 3 4 5 6। এখানে আসবে কি? -24, 48, তারপর কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 2 4 6, ঠিক আছে। সেখানে কত আসে দেখো তো? 36, 42, 52। তাহলে 52, 1 2 3 4 5 6 মাইনাস 48, 1 2 3 4 5 6, ওকে কত হয়? রুট ওভার 4, 1 2 3 4 5 6, রুট করলে কত হবে? 2000। শেষ। এটাই তো আসছে তাই না? দেখো তো কত আসছে, এই যে 2000ই তো আসছে। সো টেকনিক্যালি এই যে ফর্মুলাটা, দুইটা ভেক্টর যখন পরস্পর বিপরীতে কাজ করে, লব্ধি কেমনে বের করা লাগে? শেষ বড় ভেক্টর মাইনাস ছোট ভেক্টর, এটা তো সামন্তরিক সূত্র থেকেই আসছিল। সো তুমি সামন্তরিক সূত্র দিয়ে করলেও সমস্যা নেই, সেম রেজাল্ট আসবে। এইটা হচ্ছে সামন্তরিক সূত্রেরই শর্টকাট ভার্সন, ঠিক আছে? দেখো বুঝছো কিনা? দেখো দেখো দেখো, সবাই বুঝছো? ঘুমে চোখ বন্ধ হয়ে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ এই যে আমিও যাচ্ছি, ঠিক আছে। এবার বুঝছো কিনা যার কনফিউশন ছিল? ক্লিয়ার? গান, বাট আমি গান পারি নাকি? গানটার আমি পারি না। বিয়ের দাওয়াত, আমিও আমার বিয়ের দাওয়াত চাই ভাই। তোমরা দাওয়াত পাইলে আমাকে দাওয়াত দিও তো আমার বিয়ের, ঠিক আছে? ঠিক আছে গাইস, আই থিংক বুঝতে পারছো যার কনফিউশন ছিল। আজকের মতো ক্লাসটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন টেক কেয়ার। কালকে ক্লাস হওয়ার একটা বড় সড় সম্ভাবনা আছে, আই উইল লেট ইউ গাইস নো। আজকের মতো ক্লাস এখানেই শেষ। গুড বাই।